আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছি। আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়তেছিলাম, তো আমাদের আইসোমারিজম মোটামুটি শেষ হয়েছে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বলা হয় জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। তো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি কি আসলে, এটা সাধারণত তোমাদের বেশি আসে না, কিন্তু মানে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। স্পেসিফিক ভাবে এই টপিক নেই কোনো বইয়ে, কিন্তু এই টপিক গুলোর হেল্পে অনেক কিছু তুমি মানে তোমাদের বইয়ে যে টপিক গুলো আছে ওইগুলো বুঝতে সুবিধা হবে, যার কারণে এটা পড়া। তো এই টপিক মূলত এখানে তোমার আলোচনা করা হবে যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট অর শিফটিং, অর্থাৎ ইলেকট্রন যে স্থানান্তর হতে পারে জৈব যৌগের বিভিন্ন কম্পাউন্ডের মধ্যে, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হতে পারে বা শিফট হতে পারে। তো ওইগুলো নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়। তো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বা জি ওসিউ বলে এটা। তো এখানে মূলত আলোচনা করা হচ্ছে ইলেকট্রন শিফটিং, ঠিক আছে, বা অর ডিসপ্লেসমেন্ট। ইলেকট্রন শিফটিং অর ডিসপ্লেসমেন্ট অর্থাৎ স্থানান্তর, ইলেকট্রনের স্থানান্তর। তো মনে করো এটার কয়েকটা, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আমরা কয়েকটা জিনিস পড়বো। তার মধ্যে একটা জিনিস আছে ইন্ডাকটিভ ইফেক্ট। এগুলোর বাংলা হয় না, ঠিক আছে, এগুলো এরকমই নাম, ইন্ডাকটিভ ইফেক্ট। তারপরে আছে হচ্ছে তোমার মেসোমারিক ইফেক্ট। এর আর একটা নাম আছে রেজোনেন্স। আমরা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট আর রেজোনেন্স তৈরি করা আজকে দেখবো। তারপর আছে হচ্ছে তোমার ইলেকট্রোম্যারিক ইফেক্ট, ইলেকট্রোমেরিক ইফেক্ট। আর একটা হচ্ছে হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবা যে এই চারটার ভিতরে ইলেকট্রোমেরিক যে ইফেক্টটা, এটা এই তিনটা থেকে ব্যতিক্রম, ঠিক আছে। এটা এই তিনটা থেকে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? এটা একটা হচ্ছে টেম্পোরারি ইফেক্ট, এটা হচ্ছে টেম্পোরারি ইফেক্ট। আর এইগুলো প্রত্যেকটা হচ্ছে পার্মানেন্ট ইফেক্ট। এই যে ইন্ডাকটিভ ইফেক্ট, এটাও পার্মানেন্ট, পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী, এটা হচ্ছে স্থায়ী ইফেক্ট। তারপর এটা পার্মানেন্ট পি, আবার এটা হচ্ছে পার্মানেন্ট পি। এখন এটা টেম্পোরারি কেন বলা হলো, কারণ হচ্ছে এটা তখনই দেখা দেবে যখন এর সামনে আরেকটা কোনো নতুন কম্পাউন্ড আসবে, ঠিক আছে। আহ টেম্পোরারি বলতে এখানে মনে করো ইফ এনি কম্পাউন্ড কাম ইটস অ্যারাউন্ড, ইফ এনি কম্পাউন্ড কাম ইটস অ্যারাউন্ড, অর্থাৎ এর চারপাশে যদি কোনো নতুন যৌগ আসে তখনই এই ইফেক্ট গুলো দেখা দেয়। আর এই তিনটার জন্য, বাদ বাকি এক দুই আর চারের জন্য এরকম কোনো শর্ত লাগে না, নতুন কোনো কিছু আসা লাগবে না। ওরা নিজেরাই প্রদর্শন করতে পারে, অর্থাৎ ওরা নিজেরাই ওই ইফেক্ট গুলো দেখাইতে সক্ষম। ইন্ডাকটিভ ইফেক্ট, মেসোমারিক আর হাইপার কনজুগেশন, এরা নিজেরাই তোমার ওই ইফেক্টটা দেখাতে হচ্ছে আহ, সম্ভব করে। কিন্তু তোমার হচ্ছে এই যে এটা এটা হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ যদি কোনো কম্পাউন্ড বা যৌগ ওর কাছে আসে সেই ক্ষেত্রেও ইফেক্ট দেখাবে, না হলে ইফেক্ট দেখাবে না, ঠিক আছে। এটা হচ্ছে তিনটার বেসিক জিনিস। এখন প্রত্যেকটা আমরা ভেঙে ভেঙে পড়বো। প্রথমে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট পড়বো। আর মনে রাখো যে প্রত্যেকটাই ইলেকট্রন শিফটিং বা ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করে, অর্থাৎ যৌগের ভিতরে ইলেকট্রনের স্থানান্তর হবে, ঠিক আছে। যৌগের ভিতরে ইলেকট্রনের স্থানান্তর হবে, ইলেকট্রন এখানে যাবে এখানে যাবে, যে বিভিন্ন বিভিন্ন কিছু তৈরি করবে। তো আমরা প্রথমে ইন্ডাকটিভ ইফেক্ট এটা শুরু করি, হ্যাঁ। ইন্ডাকটিভ ইফেক্ট, আচ্ছা, দেখো, প্রথমে একটা তোমাদের উদাহরণ দিই। মনে করো আহ
মনে করো দুইটা জিনিস, হ্যাঁ, এখানে এটা একটা যৌগ, বাদ বাকি হাতগুলো আমি পূরণ করলাম না, বাদ বাকি হাত ওইভাবে পূরণ হবে। তো এখানে মনে করো এক্স হচ্ছে এক্স এর ইলেকট্রো নেগেটিভিটি অফ এক্স ইজ গ্রেটার দেন ইএন, এটাও ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন, ঠিক আছে। এই ক্ষেত্রে এই যে এক্স নিলাম, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, মানে তড়িৎ ঋণাত্মকতা, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি, এটাই। আর এই কেসে হচ্ছে ইএন অফ, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি অফ জেড ইজ, ইলেকট্রোনেগেটিভিটি অফ জেড ইজ লেসার দেন কার্বন, ঠিক আছে। একটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি, আর আমি জেড এমন একটা মলিকিউল ধরলাম যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তুলনায় কম। এখন বলো, যে আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে তোমার বন্ধনের যে ইলেকট্রন আছে সে বেশি, মানে পার্শিয়াল একটা চার্জ চলে যায়। ওই যে আমরা শিখছিলাম, মনে করো এইচসিএল, ওটাকে যখন পানির ভিতরে দ্রবীভূত করতাম, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি, তো আমরা এই পাশে কি দিতাম, ডেল্টা মাইনাস, এই পাশে কি দিতাম, ডেল্টা প্লাস। তার মানে কি আসলে, তার মানে হচ্ছে এই যে এইচ আর সিএল এর ভিতরে যে বন্ডটা আছে, এই বন্ধন ইলেকট্রন আছে, এই বন্ধন ইলেকট্রনটা ক্লোরিন বেশি নিজের কাছের দিকে টেনে নেয়, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা মানে তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হাইড্রোজেনের তুলনায়, যার কারণে ইলেকট্রনটা শিফট হয় ক্লোরিনের দিকে যায়। সম্পূর্ণ চলে যায় এরকম না, সম্পূর্ণ গেলে তো ক্লোরিন ইলেকট্রন নিয়ে বের হয়েই চলে গেল, এরকম না। ও ওর দিকে বেশি শিফট হয়, মানে ওর কাছে বেশি যায়। এখন দেখো, যেহেতু আমি বলেছি যে কার্বনের ক্ষেত্রে কম ইলেকট্রোনেগেটিভিটি, এক্স এর ক্ষেত্রে বেশি, তার মানে এই যে তোমার এখানে যে বন্ধনটা, সেই বন্ধনের ইলেকট্রনটা এই পাশে বেশি সরে আসবে, এই পাশে ডেল্টা মাইনাস, এই পাশে ডেল্টা প্লাস, ঠিক আছে। এই পাশে ডেল্টা মাইনাস আর এটা ডেল্টা প্লাস। এখন এগুলো কেন লাগবে বা কি করছি একটু পরে জানতে পারবা, প্রথমে একটু শিখতে থাকো, বা কোনো জায়গায় যদি অসুবিধা মনে হয় জিজ্ঞাসা করবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবার একটা জিনিস দেখো, এটা যেহেতু টান দিচ্ছে ওই পাশে ইলেকট্রনের, তার মানে ওই পাশে ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। এখন দেখো, এটা যেহেতু ডেল্টা প্লাস হয়েছে, তার মানে এটা ওর তুলনায় একটু কম হবে, কারণ বেশি দূরে আছে। মনে রাখবা যে চার্জের যে স্থানান্তর হয় সেটা ছড়িয়ে পড়ে, মানে পুরা, মানে যে যৌগটা বা কম্পাউন্ডটা নিচ্ছি সেই কম্পাউন্ডের ভিতরে এই ইফেক্টটা ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখানে যেহেতু কাছাকাছি আছে এই দুইটা, তার মানে এর উপর একটু ইফেক্টটা বেশি পড়েছে, যে এ ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস, কিন্তু এই কার্বনটা এর থেকে অনেক দূরে আছে, তার মানে তার ওই ইফেক্টটা একটু কম পড়বে, তার মানে এটা হচ্ছে ডেল ডেল প্লাস। দুইটা ডেল দেওয়া মানে এর তুলনায় একটু কম পজিটিভ, এটা একটু বেশি পজিটিভ, এটা আর একটু কম পজিটিভ। কারণ কি দেখো, আমি কি বললাম যে এটা একটু মাথায় রাখবা যে ইলেকট্রনের যে স্থানান্তর বা হচ্ছে ইলেকট্রনের যে একদিকে চেপে যাওয়া, এটা সম্পূর্ণ যৌগ জুড়ে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তো সম্পূর্ণ যৌগ জুড়ে যদি পরিভ্রমণ করে বা ট্রাভেল করে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে ও ওই পাশে ডেল্টা মাইনাস নিয়ে নিল, এটার ঘাড়ে ডেল্টা প্লাস দিল। এইটা যে দূরত্বে আছে, এই কার্বন আর এক্স কিন্তু আরো বেশি দূরত্বে আছে, তার মানে এই এক্স এই কার্বনের উপর অত বেশি ইফেক্ট ফেলতে পারবে যতটা না এই কার্বনের উপর পারবে, পারবে না। তার মানে এটার উপর কম ইফেক্ট পড়বে, তাই এর উপরে কম চার্জ তৈরি হবে, এটা হচ্ছে ডেল ডেল পজিটিভ। আর এটার উপর আরো কম হবে, এটা হচ্ছে ডেল ডেল তিনটা পজিটিভ, আর এটা মনে করো চারটা দিলাম, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে ইলেকট্রনের যে পার্শিয়াল চার্জ বা একটা যৌগের যে পার্শিয়াল চার্জ, সেটা তোমার স্থানান্তরিত হয় এবং সেটা হচ্ছে পুরো যৌগে ছড়িয়ে পড়ে, হ্যাঁ। কথা বোঝাইতে পারছি? তাহলে কি হলো, যে চার্জের কি হচ্ছে এখানে একটু লিখে দিই, যে চার্জ ট্রাভেল, মানে চার্জ হচ্ছে ভ্রমণ করে পুরো যৌগ জুড়ে, চার্জ ট্রাভেল হোল দা কম্পাউন্ড, অর্থাৎ চার্জটা হচ্ছে প্রত্যেকটা কম্পাউন্ডের ভিতরে
ট্রাভেল বা ভ্রমণ করে বা ছড়িয়ে পড়ে এবং ডিস্টেন্সের সাথে সাথে কমে যায়, তার মানে অ্যান্ড ডিক্রিজেস ফর ইনক্রিজিং ডিস্টেন্স। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। কি বললাম যে চার্জ ট্রাভেল করে, অর্থাৎ চার্জ গুলো পরিভ্রমণ করতেছে পুরো কম্পাউন্ড, সম্পূর্ণ কম্পাউন্ড জুড়ে, এবং ডিক্রিজ হতে থাকছে এন্ড ডিক্রিজেস ফর ইনক্রিজিং ডিস্টেন্স। অর্থাৎ দেখো, এক্স এর থেকে যত তুমি দূরত্ব বাড়াইতেছো তত হচ্ছে চার্জ ডিক্রিজ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে সবার ক্ষেত্রে একই ব্যাপার। সবার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে যে হচ্ছে চার্জ এরকম পরিভ্রমণ করে, দূরত্বের সাথে সাথে চার্জের মান কমতে থাকে। ইনক্রিজিং ডিস্টেন্স, দূরত্ব বাড়ার সাথে সাথে চার্জের মান ডিক্রিজ করে, আর এইভাবে চার্জ ট্রাভেল করে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ফেনোমেন এখানে। আরেকটা জিনিস কি দেখো, এটা এক্স ছিল হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি দেন কার্বন, তাই না? এক্স এর তড়িৎচুম্বকতা কার্বন অপেক্ষা বেশি ছিল। এই জেড এর ক্ষেত্রে দেখো, আমি বলেছি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ জেড ইজ লেসার দেন কার্বন, অর্থাৎ এর ইলেকট্রোনেগেটিভ কম, এর বেশি। তার মানে এই ক্ষেত্রে কি হবে বলতো, এটা হবে ডেল্টা মাইনাস, এটা হবে কি ডেল্টা প্লাস। একদম স্বাভাবিক কথা। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। কারণ কি, কারণ এর ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি জেড এর তুলনায় বেশি, তার মানে তড়িৎচুম্বকতা জেড এর তুলনায় বেশি, তার মানে হচ্ছে কার্বনের দিকে বেশি শিফট করবে, কার্বনের দিকে ইলেকট্রন বেশি শিফট করবে। এই ক্ষেত্রে যেমন এক্স এর দিকে গেছিল, এটা এইদিকে যাবে। এবার দেখো, এই পাশে যেহেতু বেশি, তার মানে এটা হবে ডেল ডেল নেগেটিভ, অর্থাৎ এটা সব থেকে কাছাকাছি আছে। হ্যাঁ, এই কার্বনটা সব থেকে কাছাকাছি আছে, যার কারণে এটা সব থেকে বেশি চার্জ হবে, কিন্তু এটা আস্তে আস্তে কমবে। ওই যে আমি শিখাইছি যে যত ইনক্রিজিং ডিস্টেন্স, অর্থাৎ যত দূরত্ব বাড়বে এই জেড এর থেকে, তত কি ডিক্রিজ করবে, কি ডিক্রিজ করবে, তত কি কমবে, এই আর্শিয়াল চার্জ হচ্ছে কমতে থাকবে। তো এটা যেহেতু ডেল্টা মাইনাস, টু ডেল্টা মাইনাস মানে আরো একটু কমে গেছে, ডেল ডেল মাইনাস মানে আরো কমেছে, ডেল 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 মাইনাস মানে আরো কমছে। একদম এর এর মতো। ঠিক আছে, ওখানে যেমন পজিটিভ চার্জ কমছে, যত বেশি ডেল থাকবে তত কমে যাওয়া, মনে রাখবা, যত বেশি ডেল থাকা তত বেশি কমে যাওয়া। এখানে যেমন পজিটিভ চার্জ কমেছে, এখানে তেমন নেগেটিভ চার্জ কমেছে। ঠিক আছে, আর এখানে দেখো এই যে এক্স, এক্স যে ইলেকট্রন কার্বন থেকে সরাই নিচ্ছে, এক্স যে ইলেকট্রন কার্বন থেকে বা যৌগ থেকে নিজের দিকে টেনে নিচ্ছে, এই যে একটা ইফেক্ট, এই ইফেক্টের নাম হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, আর শর্টকাট হচ্ছে মাইনাস আই। ঠিক আছে, অর্থাৎ কোন যৌগ, মানে কোন পরমাণু বা আয়ন হোক বা পরমাণু হোক, যদি সে যৌগ থেকে ইলেকট্রন টেনে নেয় বাইরের দিকে, বা ইলেকট্রন বাইরের দিকে টেনে নেয়, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বলবো, মাইনাস আই ইফেক্ট বলবো। আর কোনো কিছু যদি ভিতরে দেয়, অর্থাৎ ইলেকট্রনও টানতেছে না, বরং যৌগের ভিতরে যা আছে তার সেখান থেকে উল্টা দিকে যাইতেছে, সেই ক্ষেত্রে বলবো আমরা প্লাস আই ইফেক্ট। ঠিক আছে, অর্থাৎ পজিটিভ আই ইফেক্ট। তাহলে আরেকভাবে আমরা যদি বলি যে মাইনাস আই ইফেক্ট আর প্লাস আই ইফেক্ট কে, দেখো এই ক্ষেত্রে ইলেকট্রন কি করছে, টেনে নিচ্ছে, ইলেকট্রন টেনে নেওয়া, আর এটা হচ্ছে ইলেকট্রন দেওয়া। এভাবে চিন্তা করতে পারো যে এ ইলেকট্রন টেনে নিতেছে, একেবারে সম্পূর্ণ নিচ্ছে না, ইলেকট্রন আর কি উইথড্র করছে। এক্স হচ্ছে ইলেকট্রন উইথড্র করছে, তাই না? আর এ কি করছে, ডোনেট করছে, এভাবে বলতে পারো। তার মানে এটা হচ্ছে নেগেটিভ আইটা হচ্ছে ইলেকট্রন টেনে নেওয়া, ইলেকট্রন টেনে নেওয়া। হ্যাঁ, আর পজিটিভ আইটা হচ্ছে এই যে এটা প্লাস আই ইফেক্ট, এটা হচ্ছে ইলেকট্রন দান করা। এখন দান তো সম্পূর্ণ করা না, মানে হচ্ছে মনে হচ্ছে যেন ইলেকট্রন এই পাশে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, বা ইলেকট্রন
উইথড্র, আর এটা হচ্ছে দান করা মানে কি ডোনেট, ইলেকট্রন ডোনেট। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। যে একটা মাইনাস আই ইফেক্ট মানে বুঝবো যে ইলেকট্রন কম্পাউন্ড থেকে চলে যাবে বা টেনে নেওয়া হবে বা উইথড্র করা হবে, ঠিক আছে। আর প্লাস আই ইফেক্ট মানে ইলেকট্রন আরো দিব, আমি ইলেকট্রন দান করব বা ডোনেট করব ওই কম্পাউন্ড বা যৌগের ভিতরে। ঠিক আছে, এই পর্যন্ত কি কারো বুঝতে অসুবিধা হয়েছে বলো তো? সবাই কি বুঝতে পেরেছেন আপনারা বলেন? ওকে, থ্যাংক ইউ। যদি বুঝে থাকো আর সবকিছু তোলা হয়েছে, মানে নোট যা পড়াইছি। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমরা এবার এর কাজটা দেখি, হ্যাঁ। যে আমরা যে এটা পড়লাম, এটার এবার কাজটা কি? সহজ জিনিস, একেবারে সহজ জিনিস। এবার কিছু উদাহরণ দেখি, মনে করো আরেকটা জিনিস বলে দিই। সারা সব সময় মনে রাখবা যে যার যত চার্জ আছে বা চার্জ যাই থাকুক, চার্জ যৌগের তুলনায় নিউট্রাল যৌগ বেশি স্টেবল, এটা তো সবাই জানো, তাই না? চার্জড কম্পাউন্ড আর লেসার স্টেবল দেন নিউট্রাল কম্পাউন্ড। অর্থাৎ নিউট্রাল যেটা বা যার কোনো চার্জ নেই সেই যৌগগুলোর তুলনায় চার্জ যার আছে তার হচ্ছে স্টেবিলিটি কম। কারণ মনে করো স্টেবিলিটি মানে কি, যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে। এখন যার কারো কাছে যদি চার্জ থাকে, তার কাছে তো আনস্টেবল ফিল হবেই। সে চাইবে যে কারোর সাথে বিক্রিয়া করি বা কোনো কিছু যুক্ত করি আমি আমার। আর যার চার্জ নেই সে আরামে আছে, যে ভাই আমার চার্জ নেই, আমি নিউট্রাল আছি। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। এটা যদি মাথায় রাখো, এখন আমি যদি একটা কোশ্চেন দেখি, মনে করো একটা কোশ্চেন করছে যে কোনটির স্থায়িত্ব বেশি, হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন। মোর স্টেবল, হুইচ ইজ মোর স্টেবল। ঠিক আছে, এখন অপশন দিয়েছে হচ্ছে এ নাম্বার অপশন হচ্ছে। ওকে, দেখো। আচ্ছা, মাথায় রেখো যে নেগেটিভ চার্জ মানে কিন্তু সেখানে দুইটা ইলেকট্রন আছে। ঠিক আছে, নেগেটিভ চার্জ মানে সেখানে দুইটা ইলেকট্রন আছে। আচ্ছা, কেন বললাম দুইটা ইলেকট্রন? মনে করা হচ্ছে এই যে সি ডাবল ও ও এইচ, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? ওর সাথে মনে করো এই FCH2 যুক্ত আছে, FCH2। এটা একটু আলোচনার বাইরে। এখন দেখো, এখানে কার্বনের হাত, সবাই হাত ফিলাপ আছে। এখন হাইড্রোজেন মনে করো H+ আকারে বের হয়ে চলে গেছে। অর্থাৎ ও নিজের ইলেকট্রনটা না নিয়েই অক্সিজেনের দিয়ে সে বের হয়ে চলে গেছে H+ আকারে। অর্থাৎ ওর ইলেকট্রন যেখানে শেয়ার ছিল অক্সিজেনের সাথে, সেটা ও না নিয়েই অক্সিজেনের দিয়ে সে চলে গেছে। তার মানে কি, অক্সিজেনের কাছে যে নেগেটিভ চার্জটা হলো, যেহেতু ইলেকট্রনের বেশি হয়ে গেল অক্সিজেনের, তাই না? কারণ ওই যে হাইড্রোজেনের যে ইলেকট্রন ওইটা দিয়ে গেছে সাথে, সাথে অক্সিজেনের নিজের একটা আছে। এখানে ভালো করে দেখো, অক্সিজেনের নিজের একটা আছে, হাইড্রোজেনের একটা আছে। এখন হাইড্রোজেন যদি ওরটা না নিয়েই চলে যায় H+ আকারে, তার মানে হাইড্রোজেনের একটা আছে আর হচ্ছে অক্সিজেনের নিজের একটা আছে, এই দুইটা। তার মানে এখানে নেগেটিভ চার্জ বলতে আমরা বুঝবো যে দুইটা ইলেকট্রন আছে। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে নেগেটিভ চার্জ, এখানেও নেগেটিভ চার্জ, এখানেও নেগেটিভ চার্জ, এখানেও নেগেটিভ চার্জ। এখন এই নেগেটিভ চার্জকে যে কমাইতে পারবে
সে তত বেশি স্টেবল হবে। কথা বোঝাইতে পারছি? এই নেগেটিভ চার্জটা যে কমাইতে পারবে সে তত বেশি স্টেবল হবে। তো এখন দেখো ফ্লোরিন এর ইলেকট্রোনেগেটিভিটি, এখন ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার দেখো, অর্ডার তড়িৎ ঋণাত্মকতার অর্ডার বলো তো দেখি তোমাদের ভিতরে একজন, যে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়নের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার অর্ডারটা বলো দেখি। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? এটা তো পারা উচিত, এই এসএসসি থাকতে পড়েছো ইলেকট্রোনেগেটিভ তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের সব থেকে বেশি, তারপরে কার বেশি? ক্লোরিন, তার মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি এর মান আছে, ঠিক আছে, ফ্লোরিনের হচ্ছে 4.1, ক্লোরিনের হচ্ছে 3.8 না কত এরকম আছে মান। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। হ্যাঁ, এখন দেখো ফ্লোরিনের যেহেতু বেশি, তার মানে ফ্লোরিনের ইলেকট্রনের প্রতি টান বেশি। তার মানে এই যে ইলেকট্রনটা দেখছো না, মানে নেগেটিভ চার্জ, মানে এখানে তো সেই দুইটা ইলেকট্রন আছে, এখানেও সেই দুইটা ইলেকট্রন আছে, এখানেও আছে, এখানেও আছে। এবার এই ফ্লোরিন করবে কি, ওই নেগেটিভ চার্জকে সব থেকে বেশি টান দিতে পারবে। এখন যত, এটা যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভিটি, দেখো তিনটার পজিশন, চারটার পজিশনই একই জায়গায়, যে মাঝখানে CH2 আছে আর সব কয়টা একেবারে বাম পাশে আছে। তার মানে এ সব থেকে বেশি টান দিতে পারবে, তারপরে এ, তারপরে এ, তারপরে। তো সব থেকে বেশি যেহেতু এ টান দিতে পারবে ওই নেগেটিভ চার্জকে, ইলেকট্রোনেগেটিভিটি চার্জকে, তার মানে এখানে যে নেগেটিভ চার্জটা ছিল ওটা বেশি পরিভ্রমণ করবে এইদিকে। অর্থাৎ এখানে যে নেগেটিভ চার্জ ছিল, আমরা একটু আগে ইলেকট্রনের ট্রাভেল পড়লাম না, যে চার্জের ট্রাভেল হয়, তো এখানে ট্রাভেলটা বেশি হবে, অর্থাৎ বেশি দিকে ছড়িয়ে যাবে। আর মনে আছে, যত বেশি চার্জ ছড়াবে তত বেশি চার্জ আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে এই প্রথম কেসে দেখো, এটা যেহেতু সব থেকে বেশি আকর্ষণ করার ক্ষমতা রাখে, তার মানে এই নেগেটিভ চার্জটা কম্পাউন্ডটা সম্পূর্ণ জুড়ে একটু বেশি ছড়াবে, এটা তার তুলনায় কম ছড়াবে, এটা তার তুলনায় আরো একটু কম, এটা তার তুলনায় আরো কম। তার মানে যত নেগেটিভিটি চার্জ বেশি ছড়াচ্ছে তত হচ্ছে স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। কারণ কি, আমি বলেছি যে এই যে চার্জ কম্পাউন্ড আর লেসার স্টেবল দেন দেন নিউট্রাল কম্পাউন্ড, ঠিক আছে। তার মানে নিউট্রাল কম্পাউন্ডের তুলনায় যেহেতু চার্জ কম্পাউন্ডের বেশি কম স্টেবল, তার মানে এটা হচ্ছে নিউট্রালের দিকে বেশি একটু ধাবিত হবে। কারণ এটা এই নেগেটিভ চার্জটাকে একটু বেশি টান দিচ্ছে, অর্থাৎ এই নেগেটিভ চার্জটা কমে যাওয়ার একটু বেশি সম্ভাবনা আছে। নেগেটিভ চার্জটা একটু বেশি কমবে আর কি, সম্ভাবনা আছে মানে বলতে না, কমবে। আর এটা একটু কম, এটা আর একটু কম, এটা আর একটু কম, তার মানে এর স্টেবিলিটির কম হচ্ছে এ সব থেকে বেশি স্টেবল, তারপরে বি, তারপর সি, তারপর ডি। কথা বোঝাইতে পেরেছি? এ সব থেকে বেশি স্টেবল হবে এখানে, তারপরে বি, তারপর সি, তারপর ডি। কারণ হচ্ছে এর ক্ষেত্রে চার্জটা বেশি ডিস্ট্রিবিউশন হচ্ছে, যার কারণে চার্জ কমে যাচ্ছে ওভারঅল। যত চার্জ কমবে তত আমার জন্য ভালো। ক্লোরিনের ক্ষেত্রে এর তুলনায় একটু কম, ব্রোমিনের তুলনায় তার একটু কম, আয়োডিন আর একটু কম, ঠিক আছে। এইভাবে। এখন যদি আরেকটা জিনিস আমি তোমাদের বলি, যে মনে করো এগুলোর সাথে সব কয়টার সাথে, আচ্ছা, মনে করো একটা অ্যাসিড, অ্যাসিড যখন বিয়োজন হয় H+ আর A-, এটা একটা নতুন কনসেপ্ট, এটা একটু মনে রাখবা, যে কোন অ্যাসিড বেশি শক্তিশালী। কোন অ্যাসিড বেশি শক্তিশালী এটা বুঝবো কি করে? মনে রাখবা, যার এই নেগেটিভ আয়ন, অর্থাৎ এটা কনজুগেট বেস বলা হয়। পরে পড়বো আমরা, সমস্যা নেই, এগুলো পড়ানো হয়নি, এগুলো অন্য চ্যাপ্টারে আছে। তো H+, ওর সাথে যেটা থাকবে বুঝছো, ওর সাথে যে আয়ন থাকবে, এটা যার বেশি যত স্টেবল হবে তার অ্যাসিডটা তত বেশি শক্তিশালী। অর্থাৎ এটি যত স্টেবল বা স্থায়ী হবে, এটি যত স্টেবল বা স্থায়ী হবে অ্যাসিডটি তত শক্তিশালী হবে, তত শক্তিশালী হবে। কেন বলতো? কারণ হচ্ছে একটা যৌগ তখনই আর একটা কিছুতে রূপান্তর হতে চায় যখন তার সামনের অবস্থাটা আগের অবস্থা থেকে ভালো হয়। আমরা একটা পদক্ষেপ যখন নিই, তখন একটা পদক্ষেপ তখনই নিই, বা একটা কারণ, যেন তোমরা পড়াশোনা করছো কেন, কারণ তোমাদের সামনের ভবিষ্যৎ যেন ভালো হয়। বা আমি পড়াশোনা করছি কেন, কারণ আমি যাতে একটা ভালো কিছু করতে পারি, তার মানে একটা ভালো কিছু করার আশায়
বা একটা নিজের স্টেবিলিটি মানে আনার জন্য আমি এগুলো করতেছি। ঠিক তেমনই যৌগ কি চাই যে ও একটা অবস্থায় রূপান্তর হবে, ঠিক তখনই রূপান্তর হবে যখন তার পরবর্তী রূপান্তরটা আগের রূপান্তর থেকে মোর স্টেবল। ঠিক আছে? তো সেই অ্যাসিড তত শক্তিশালী হবে যে অ্যাসিডের এই কনজুগেট বেস, এই নেগেটিভ আয়নটা তত বেশি স্টেবল। ঠিক আছে? এই নেগেটিভ আয়ন যত স্টেবল, তার মানে কি ও এটা রূপান্তর হয়ে বেশি স্টেবল হচ্ছে, তার মানে শক্তিশালী অ্যাসিড, তার মানে ও এটা রূপান্তর হতে চাবে। আর যার এই নেগেটিভ আয়ন কম স্টেবল অর্থাৎ অস্থায়ী বেশি, সে কি চাবে যে আমি এইচ প্লাস তৈরি করি? সে চাবে না যে আমি অ্যাসিড তৈরি করি। কারণ আমি অ্যাসিড তৈরি করে লাভ কি? আমার এই অ্যাটমটা যদি শান্তিতে না থাকে বা আমার এই আয়নটা যদি শান্তিতে না থাকে, স্টেবল না থাকে, তার মানে আমাদের মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের এই কনজুগেট বেসটাকে স্টেবল যে যত হবে কনজুগেট বেস, সেই অ্যাসিডটা তত শক্তিশালী হবে। বুঝছো? এখন প্রত্যেকটার সাথে দেখো সি ডাবল ও মাইনাস, সি ডাবল ও মাইনাস, সি ডাবল ও মাইনাস, সি ডাবল ও মাইনাস, ওর সাথে যদি এইচ যুক্ত থাকতো, দেখো এইচ যুক্ত থাকতো, তার মানে এখান থেকে এইচ প্লাস আকারে বের হবে, এইটা এইচটা এইচ প্লাস আকারে বের হবে, আর এই আয়নটা পড়ে থাকবে। এইটা এইচ প্লাস আকারে পড়ে বের হয়ে যাবে, এটা এই আয়ন আকারে পড়ে থাকবে নেগেটিভ আয়ন। এখান থেকে এইচ প্লাস বের হবে, এটা নেগেটিভ আয়ন হিসেবে থাকবে, এখান থেকে এইচ প্লাস বের হবে। ঠিক আছে? আর এই আয়নটা পড়ে থাকবে। এখন বলো, এইচ প্লাস বের হওয়ার পরে যে নেগেটিভ আয়নটা, তার ভিতরে সব থেকে স্টেবল কে ছিল বলো তো? এ ছিল। তারপরে স্টেবল ছিল বি, তারপরে সি, তারপর ডি। তাহলে কোন অ্যাসিডটা সব থেকে শক্তিশালী হবে বলো? কোন অ্যাসিডটা সব থেকে বেশি শক্তিশালী হবে বলো তো? আচ্ছা, মনে হয় আমাদের সময় আর 7 মিনিট আছে এখনো। এ, সাবাস। এই অ্যাসিডটা সব থেকে বেশি শক্তিশালী হবে। কারণ কি? আমরা ক্রাইটেরিয়া বোঝাই দিছি যে যত আয়ন গুলো বেশি স্টেবল, তত অ্যাসিড গুলো বেশি শক্তিশালী। তার মানে এ অ্যাসিডিটি সব থেকে বেশি, তারপরে বি, তারপর সি, তারপর ডি। ঠিক আছে? তাহলে এখন পর্যন্ত আমরা যা পড়লাম সেটা কি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বলো? প্রবলেম নেই। ওকে। আর বাকি তিনজনের একটু জানাও, যদি কোনো সমস্যা হয় বলতে পারো। যে কোনো সমস্যা যদি মনে হয় যে ভাই এখানে বুঝিনি, বলো। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের অনেক সময় আছে হাতে। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা পরের একটা কিছুতে যাই। আর যে ছোট ছোট জিনিসগুলো বলতেছি একটু নোট করার চেষ্টা করো, আর একটু যদি দূরত্ব হয়ে যায় আমাদের বলো ভাই একটু আসতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আমরা এবার একটা অর্ডার লিখি, হ্যাঁ। অর্ডার বলতে হচ্ছে, মনে করো আমরা যে পজিটিভ আই আর নেগেটিভ আই, অর্থাৎ মাইনাস আই ইফেক্ট আর প্লাস আই ইফেক্ট, এই দুইটা জানলাম। মাইনাস আই ইফেক্ট কি ছিল? মাইনাস আই ইফেক্ট ছিল হচ্ছে যৌগ থেকে ইলেকট্রন গুলোকে ডিসপার্স করে নেবে, অর্থাৎ ইলেকট্রন বাইরের দিকে সরাই নেবে। আর প্লাস আই ইফেক্ট হচ্ছে ইলেকট্রন প্রবেশ করাবে। ঠিক আছে? তো এখন এই যে ইলেকট্রন যৌগ থেকে সরাই নিতেছে, এর তো একটা ক্ষমতা আছে নাকি? এক একজনের ক্ষমতা এক এক রকম না? তো আমরা ওই মাইনাস আই ইফেক্টের অর্ডারটা দেখি, এটা একটু মাথায় রাখবা তোমরা সবাই। মাইনাস আই ইফেক্ট অর্ডার, হ্যাঁ। এটা হচ্ছে প্রথমে আছে বন্ড NF3 প্লাস, তারপর হচ্ছে NR3 প্লাস, তারপর আছে NH3 প্লাস, তারপর হচ্ছে NO2, তারপর হচ্ছে বন্ড C ট্রিপল বন্ড N, তারপর আছে তোমার বন্ড CHO, তারপরে আছে বন্ড COOR। এগুলো তো সবকিছু চিনো আশা করি, আমি বলতেছি তাও একবার করে, সমস্যা নেই। COOH, তারপর আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে কিটোন, সরি ইথার, তারপরে আছে হচ্ছে তোমার
অ্যালকোহল, তারপর ট্রিপল বন্ড এইচ, এই ঠিক আছে। এই অর্ডারটা একটু মাথায় রেখো। এখন দেখো কেন এইটাই তোমার সব থেকে বেশি স্ট্রং মাইনাস আই দেখালো। দেখো নাইট্রোজেন, ক্লোরিন, 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 আর এখানে সেই পজিটিভ NF3+। ঠিক আছে, এখন দেখো ক্লোরিনের কাজ কি। এখানে তিনটাই সব থেকে আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি পর্যায় সারণীতে সব থেকে ফ্লোরিনের বেশি। এখন ফ্লোরিন করবে কি, ইলেকট্রন এই পাশে টান দিবে, এই ফ্লোরিন চাইবে এই পাশে ইলেকট্রন চলে আসো, এই ফ্লোরিন চাইবে এই পাশে ইলেকট্রন চলে আসো। তার মানে তিনজন মিলে সর্বোচ্চ পসিবল কিন্তু তিনটা যুক্ত হওয়া, তিনটা যুক্ত হয়েছে সর্বোচ্চ সংখ্যক, এবং তারা নিজেদের দিকে টান দিতেছে। অর্থাৎ এইটা সম্পূর্ণ ইলেকট্রনটা এই পাশে সরে আসছে, যার কারণে এখান থেকে ইলেকট্রন ডিসপার্স মানে ডিসপার্স করা বা ইলেকট্রন অপসারণ করা এই কেসে সব থেকে বেশি হচ্ছে, কারণ সবাই মিলে একদিকে টান দিতেছে, যার কারণে মেন যৌগ এটা যার সাথে যুক্ত থাকবে ওই যৌগ থেকে ইলেকট্রনটা বেশি অপসারণ হওয়ার সম্ভাবনা আছে, বা হচ্ছে বেশি ডিসপ্লেসমেন্ট হবে, যার কারণে এটার ইফেক্টটা সব থেকে বেশি। ঠিক আছে, পরবর্তীতে এইগুলো আর কি এভাবে মাথায় রেখো একটু। NR3 NH3+, তারপর NO2, এইভাবে। NF3+, NR3+, NH3+, NO2, নাইট্রো, তারপরে সায়ানাইড, তারপরে CHO অ্যালডিহাইড, COO আর কিটোন, তারপর হচ্ছে অ্যাসিড COOH অ্যাসিড, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকাইন, এটা অ্যালকিন। ঠিক আছে, এটা 2-3 বার দেখলেই আর কি মাথায় থাকবে, হুবহু সব মুখস্থ রাখার দরকার নেই। কিন্তু এই যে এইটা এইটা, তারপর হচ্ছে এইটা, এই অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পর আসবে কিটোন, তারপর আসবে অ্যাসিড, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা তো একবারই হয়ে যাচ্ছে, তারপর আসবে ইথার, তারপর অ্যালকোহল, অ্যালকাইন, অ্যালকিন, শেষ। এইভাবে একটু মনে রাখি। ঠিক আছে, এখন এই অনুযায়ী তোমাদের একটা কোশ্চেন দিই, যে মনে করো এরকম আছে যে কোনটি বেশি স্থায়ী হবে। দেখি কে বলতে পারে কোনটি বেশি স্থায়ী বা কোনটি বেশি স্টেবল হবে। এখন দেখো এটা দেওয়া আছে একটা, একটা আছে হচ্ছে এটা, আর একটা আছে এটা। দেখি এই অর্ডারটা বলো দেখি তোমরা কেউ, কেউ একজন, যেটা সব থেকে বেশি কে স্টেবল, তারপরে কে, তারপরে কে। এই আমি বলেছি যে চার্জ থাকবে, চার্জ দিয়ে কমাইতে পারবে সে বেশি স্টেবল, চার্জ দিয়ে কমাইতে পারবে সে বেশি স্টেবল হবে, সে বেশি স্থায়ী হবে। এখন দেখো কে সবচেয়ে বেশি, বলো। এ, তারপর হ্যাঁ এ, তারপর বি, তারপর সি। ঠিক আছে, দেখো যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখো। আমি মাইনাস আই ইফেক্ট অর্ডার বলেছি, মাইনাস আই মানে কি, মাইনাস আই বলতে মাইনাস ইন্ডাকটিভ, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, অর্থাৎ ইলেকট্রন টেনে নেওয়ার ইফেক্ট, ইলেকট্রন টেনে নেওয়ার ইফেক্ট। তো দেখো NO2 সবার আগে আছে এইটার ভিতরে ভিতরে, তারপরে ফ্লোরিন আছে। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন আমরা দেখি। আচ্ছা দেখি এটা কে বলতে পারে। এবার কোশ্চেনটা হচ্ছে কোনটি বেশি অ্যাসিডিক। ঠিক আছে, কোনটি বেশি অ্যাসিডীয় বা হুইচ ইজ মোর অ্যাসিডিক। এখন অপশন আছে CH3COOH, 2 নাম্বার CH2ClCOOH,
3 নাম্বার অপশন আছে CH Cl2 COOH। 4 নাম্বার অপশনে আছে CH সরি CCl3 COOH। বলো এটা দেখি কে বলতে পারে যে কোনটি বেশি অ্যাসিডীয়। অ্যাসিডীয় বলতে H প্লাস কে সরাই দিবা, H প্লাস সরানোর পরে যে আয়নটা পড়ে থাকছে বা কনজুগেট বেস বা নেগেটিভ আয়নটা পড়ে থাকছে তার ভিতরে কোনটা বেশি স্টেবল সেটা আমরা বাছাই করে বলতে পারবো যে কোনটি বেশি অ্যাসিডীয়। বলো দেখি। আচ্ছা এটা পারবা না নাফিসা? 2 নাম্বার। আচ্ছা দেখো এটা দেখাই দিই। H প্লাস যদি সব কয়টা থেকে অপসারণ করি তার মানে এটা থাকবে হচ্ছে CH3 COO-, এটা থাকবে হচ্ছে CH2Cl3 COO-, এটা থাকবে হচ্ছে CH Cl2 COO-, আর এটা CCl3 COO-। হ্যাঁ, এবার খেয়াল করো তো আমি বলতেছিলাম যে COO- এই নেগেটিভ চার্জটা যার যত যত বেশি স্টেবল যেটার ক্ষেত্রে হবে সে তত বেশি শক্তিশালী অ্যাসিড। কারণ কি আমি একটু আগেই বোঝালাম যে অ্যাসিডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে H প্লাস তৈরি করা সাথে একটা কনজুগেট বেস তৈরি করা। তো তখনই সে H প্লাস আকারে ভাঙতে চাইবে যখন তার কনজুগেট বেসটা বেশি স্টেবল হবে। সেই ক্ষেত্রে সেই স্ট্রংটা বেশি ভাঙবে, অর্থাৎ সেই অ্যাসিডটা বেশি H প্লাস তৈরি করতে পারবে। এখন যদি আমি একটা তিনটা দিকে খেয়াল করে দেখো এখানে লাস্ট অপশনে CCl আছে। এই দেখো একটু আগে দেখাইলাম যেটা, এই CCl সাথে হচ্ছে এই এরকম। দেখো এখানে ক্লোরিন 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 তিনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। খালা পাওয়া গেছে, খালা পাওয়া যাবে না। আচ্ছা এবার দেখো ক্লোরিন 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 তিনটা ক্লোরিন আছে, তিনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অর্থাৎ তোর কথা যুক্ত অ্যাটম। এখন এটা বেশি টান দিবে, এও টান দিবে, এও টান দিবে, এই তিনজন মিলে এই যে CO- দেখতে পাচ্ছ না, এটাকে বেশি সরাই নেবে। অর্থাৎ এই নেগেটিভ চার্জটা বেশি ডিসপ্লেসমেন্ট হওয়ার সুযোগ পাবে, বেশি স্থানান্তরিত হবে, বেশি ট্রাভেল করার সুযোগ পাবে সম্পূর্ণ একটা যৌগ জুড়ে। তার মানে যত নেগেটিভ চার্জটা বেশি ট্রাভেল করবে বা ছড়াই পড়বে তত হচ্ছে আমার জন্য ভালো, তত বেশি স্টেবল। তার মানে এই ক্ষেত্রে সব থেকে বেশি স্টেবল হবে। তার মানে এটা হচ্ছে সব থেকে বেশি স্টেবল। তার মানে আমরা পাইলাম 4, 4-এর অ্যাসিডটা বেশি শক্তিশালী। তারপর দেখো তো এখানে 2টা ক্লোরিন, এর তুলনায় একটু কম, তার মানে এটার ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলক একটু কমে গেছে। যার কারণে এর তুলনায় একটু কম নেগেটিভ চার্জটাকে ট্রাভেল করাইতে পারবে। তার মানে একটু বেশি, এর তুলনায় অস্থায়ী। তার মানে 4-এর পরে আসছে 3। হ্যাঁ, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আমরা যে কিভাবে এটা আমি সলভ করলাম। তার মানে এটা যদি আমি ইন্ডাকটিভ ইফেক্ট না জানতাম তাহলে আমি বলতে পারতাম না যে কোনটা বেশি অ্যাসিডীয়। এই প্রশ্নটা আসবে কোথাও, এটা অ্যাডমিশনের একটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আসে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তোমরা সবাই? বলো। নাফিসা পরে 4 নাম্বার উত্তর দিয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিরা বলো একটু, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা ফাতিমা আর বুশরা তোমরা দুইজন একটু জানাও। তোমরা কারণ মাত্র 4 জন, তো তাও যদি রেসপন্স না করো তাহলে একটু সমস্যা। এই ডিম আসবে না, মাংস রান্না নাকি? জি, মাংস রান্না না ডিম ডিম গুনা দেবো, জানিস না? কাটি কাটি গেছে। আচ্ছা আমি জানতেছি না। এখন পরে সেই দিন পরে। আচ্ছা বুশরা, তুমি কি বুঝেছো? আচ্ছা একটু রেসপন্স করো তাড়াতাড়ি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়।
কারণ একজন না বুঝলে আর কি আমাদের জন্য খারাপ লাগবে। হয়তো বুঝতেছো বাট রেসপন্স করছো না, একটু করার চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো দেখি। এটাও সেম কোশ্চেন যে হুইচ ইজ মোর অ্যাসিডিক, হ্যাঁ। এই কোশ্চেনটা একটু খেয়াল করো, দেখো আমরা এখানে একটা ক্লোরিন আছে, এখানেও একটা ক্লোরিন আছে। তো এই ক্লোরিনটা কি ডাবল, মানে এইচ প্লাস তো প্রত্যেকটা থেকে বের হবে, হ্যাঁ। এইচ প্লাস বের হওয়ার পর অবস্থাটা দেখো একটু, CH2 Cl CO মাইনাস, এটার অবস্থান হচ্ছে এরকম CH2 Cl CH2 CO মাইনাস, আর এটা স্বাভাবিকভাবে এরকম আছে CH3 CO মাইনাস, হ্যাঁ। এখন যদি একটা জিনিস খেয়াল করো যে এই দুইটার ভিতরে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম আছে ক্লোরিন, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম ক্লোরিন উপস্থিত আছে। তার মানে ইলেকট্রনের একটা স্থানান্তর বা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হওয়ার এখানে চান্স আছে এই দুইটার ভিতরে বেশি, এটার ভিতরে তো নেই, হবে বাট অনেক কম, কিন্তু এই দুইটার একটু চান্স বেশি। এখন আমি প্রথমে একটা কথা বলছিলাম যে যত দূরত্ব বাড়বে তত ডিক্রিজ হবে। দেখো এই সিও মাইনাসের থেকে এই ক্লোরিনের দূরত্ব কত, আর এই ক্লোরিন এখানেও একটা ক্লোরিন এখানেও একটা ক্লোরিন, কিন্তু এই ক্লোরিন আর সিও মাইনাসের দূরত্ব এত কম। তার মানে দূরত্ব যেহেতু কম, তার মানে এই ক্লোরিনের পক্ষে ইজি যে এই নেগেটিভের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে টেনে নেওয়া। আর এর একটু কঠিন, কারণ এর দূরত্ব যেহেতু বেশি, তার মানে এই নেগেটিভ যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা এখানে সরাইতে একটু কি কম এর তুলনায় পারবে। তার মানে এখানে যেহেতু আমি নেগেটিভ চার্জটাকে বেশি ট্রাভেল করাইতে পারছি বা ছড়িয়ে দিতে পারছি, এই ক্ষেত্রে এর যে নেগেটিভ চার্জ বা নেগেটিভ আয়ন সেটা বেশি স্টেবল। আর এর নেগেটিভ চার্জ যদি স্টেবল হয়, এই অ্যাসিডটা বেশি স্টেবল। তার মানে এখানে আছে প্রথমে বি, তারপর সি, তারপর হচ্ছে এ। ঠিক আছে, স্থির কেন আগে হলো এর বলতো? কারণ সিতে তো ক্লোরিন আছে, অ্যাটলিস্ট দূরে থাকলেও আছে, কিন্তু এখানে তো সেটাও নেই, যার কারণে এটা আগে হবে তারপর এ হবে। আর এই দুইটা কেন হলো আগে পরে? কারণ হচ্ছে ডিস্টেন্সের ব্যাপারটা। ডিস্টেন্স যেহেতু কাছে আসে, এর পক্ষে এই ইলেকট্রনটাকে সরানো একটু ইজি দেন এটা। কারণ কি, এটা একটু দূরে আছে, তার মানে এর ইলেকট্রন গুলো একটু সরাইতে ওর তুলনায় কম পারে, কারণ একটা ডিস্টেন্স ম্যাটার করে। ঠিক আছে, এটা বুঝতে পারছি আমরা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, আচ্ছা আমরা যে নেগেটিভ মাইনাস আই ইফেক্টের অর্ডার দেখলাম, প্লাস আই ইফেক্টের অর্ডার দেখবো না? ওইটাও একটু দেখি। এটার প্রথম যেগুলো থাকবে সেইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সব থেকে ইম্পর্টেন্ট লাইনটা আমি দেখাই দিচ্ছি, তাও একটু মাথায় রেখো। প্লাস আই ইফেক্ট কি? এ হচ্ছে ওইগুলো হচ্ছে ইলেকট্রন টেনে নিচ্ছিল, ইলেকট্রন বাইরের দিকে টেনে নিচ্ছিল, আর এটা হচ্ছে ইলেকট্রন প্রবেশ করাবে। তার মানে আমরা এটা বলতে পারি যে নেগেটিভ আই ইফেক্ট, আচ্ছা এই লাইনটা একটু লিখে দিই, মাইনাস আই ইফেক্ট বাড়লে স্থায়িত্ব বাড়ে, অ্যাসিডিটিও বাড়ে, অ্যাসিডিটি বাড়ে, হ্যাঁ। আর প্লাস আই ইফেক্ট, অর্থাৎ সে যদি আরো বেশি ইলেকট্রন প্রবেশ করায়, প্লাস আই ইফেক্ট বাড়লে স্থায়িত্ব কমে, অর্থাৎ রিভার্স সম্পর্ক, হ্যাঁ। স্থায়িত্ব কমে এবং অ্যাসিডিটি কমে যায়। ঠিক আছে, তো এটার অর্ডারটা হচ্ছে প্লাস আই ইফেক্ট, অর্থাৎ কার পজিটিভ আই ইফেক্ট করার ক্ষমতা বেশি? প্রথমে CH2 মাইনাস, তারপর NH মাইনাস। দেখো এর উপর মাইনাস দেখে বুঝতে পারছি যে এরা অলরেডি নেগেটিভ যুক্ত, চার্জ যুক্ত, এরা কখনো কি আর টান দিবে? এরা অবশ্যই যৌগে আরো এই নেগেটিভ চার্জটাকে দিয়ে দিবে। তার মানে এরা তো নিজেরা অলরেডি নেগেটিভ আছে, তার মানে এদের পক্ষে আর সম্ভব না ইলেকট্রনকে টেনে নেওয়া। এরা আর কি ইলেকট্রন প্রবেশ করাবে আরো যৌগের ভিতরে, তার মানে আরো কি স্থায়িত্ব কমাই দেবে, কারণ আরো চার্জ বাড়াই দিচ্ছে।
আর স্থায়িত্ব কমাই দিলে কি অ্যাসিডিটিও কি কমে যাবে। তারপর আছে হচ্ছে ও মাইনাস, তারপর CO মাইনাস। ঠিক আছে, এই অর্ডারটা একটু মাথায় রেখো। আর একটা অর্ডার আছে, খেয়াল করো, CH3 CH3 CH3। এটা এটার দিকে একটু লক্ষ্য করো যে আমরা এটা মনে রাখবা সারা জীবন। এটা যখন এই যে রেজোনেন্স করবো তখন আরো বেশি কাজে লাগবে, বা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অনেক জায়গায় কাজে লাগবে। যে CH3 এই গ্রুপটা ইলেকট্রন কিভাবে বলবো, ইলেকট্রন ডোনেট করে। ডোনেট করা বলতে মানে সম্পূর্ণ ইলেকট্রন দিয়ে দেয় এরকম না, মানে সে ইলেকট্রন কে যার সাথে যুক্ত আছে তার দিকে ঠেলে দেয়। অর্থাৎ CH3 এই যে ভিতরে যে ইলেকট্রনের বন্ডে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা এই দিকে ঠেলে দেয়, আবার এই CH3 ইলেকট্রনটাকে এই দিকে ঠেলে দেয়, এই CH3 এই দিকে ঠেলে দেয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে CH3 ইলেকট্রন ডোনেট করে, অর্থাৎ যার সাথে সে যুক্ত থাকবে তাকে ইলেকট্রন আরো দিয়ে দিবে, অর্থাৎ ইলেকট্রনকে আরো শিফট করাবে। এখন যদি বলি এটা একটু দেখো, CH3 CH3 হ্যাঁ, একটা CH3 কমে গেছে, তার মানে এরা দুইজন মিলে ইলেকট্রন ডোনেট করছিল এর, আর এরা তিনজন মিলে ডোনেট করছিল। তার মানে এ বেশি প্লাস আই ইফেক্ট দেখাবে, আর এ হচ্ছে কম দেখাবে। কারণ কি, এখানে দুইজন মিলে ডোনেট করছে, আর এখানে মনে করো একটা CH3, হ্যাঁ, আর বাদ বাকি দুইটা হাইড্রোজেন আছে। এটা কি আরো কম করবে, তাই তো, এইরকম। আবার এটার নাম মনে আছে তো, এটার ক্ষেত্রে বলে 3 ডিগ্রি। এটা আমি পড়াইছি এর আগে। তিনটা CH3 যুক্ত থাকলে 3 ডিগ্রি, দুইটা থাকলে 2 ডিগ্রি, একটা থাকলে 1 ডিগ্রি। আর একটা তাহলে সম্ভব, দেখো CH3 নিজেই CH3, অর্থাৎ এই কার্বনের সাথে মানে এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত, কোনো CH3 যুক্ত না। এই যে এখানে যেমন দুইটা হাইড্রোজেন একটা CH3 হয়ে গেছিল না, এখানে এই কার্বনটা হচ্ছে এই কার্বন, হ্যাঁ, এই কার্বনটা হচ্ছে এই কার্বন, আর বাদ বাকি হচ্ছে এই যে দুইটা এইচ আগে ছিল, এই CH3 সরাই দিয়ে আরেকটা হাইড্রোজেন আসছে, টোটাল CH3 হয়ে গেছে 0 ডিগ্রি বা 9 ডিগ্রি বলে অনেকে। হ্যাঁ, এইভাবে আর কি অর্ডারটা প্লাস আই ইফেক্টের। তাহলে কেন এটা বেশি হলো আরেকবার বোঝাই দিই। দেখো, যেহেতু এইগুলো বেশি তোমার কার্বনকে ইলেকট্রন সরাই দিচ্ছে, তার মানে এটা বেশি ডেল্টা নেগেটিভ হবে, তাই না? কারণ ইলেকট্রন এই তিনজন মিলে একে দিচ্ছে, তার মানে এ এর তুলনায় বেশি নেগেটিভ, বেশি নেগেটিভিটি আছে এইখানে, এই কেন্দ্রে। আবার এটার এর তুলনায় মানে এর তুলনায় কম। কারণ কি, দেখো এখানে দুইজন মিলে আছে, এখানে একজন আছে, তারপর এটাই দুইজন মিলে এটা নেগেটিভ চার্জ সরবরাহ করছে, আর এখানে একজন মিলে সরবরাহ করছে। কোন কেসে বেশি হবে বলো তো? এই কেসে বেশি হবে, তারপরে এই কেস, তারপরে এই কেস। তার মানে যত আমি এমনি সামনে যাচ্ছি এই কেসে সব থেকে বেশি নেগেটিভ আছে। আর সব থেকে বেশি নেগেটিভ থাকা মানে কি, আমার পক্ষে ইলেকট্রন টানার ক্ষমতা নেই, আমার পক্ষে দেওয়ার ক্ষমতা আছে। এর দেওয়ার ক্ষমতা সব থেকে বেশি, এই জন্য প্লাস আই ইফেক্ট এর সব থেকে বেশি, এর তারপরে এর তারপরে। বোঝাইতে পেরেছি? কারণ এর নেগেটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে, যার কারণে এ চাইবে হচ্ছে আমি সহজেই দিয়ে দিব তো হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, আর এ তার তুলনায় কম, তার তুলনায় কম, তার তুলনায় কম। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস আই ইফেক্টের অর্ডার। আচ্ছা, আরেকবার বলেন 0 ডিগ্রিটা। আচ্ছা দেখো, এটা হচ্ছে তিনটা CH3 বা মিথাইল গ্রুপ ছিল, বা আর ছিল অ্যালকাইল গ্রুপ ছিল, যার কারণে এটা 3 ডিগ্রি। এটাকে এই কার্বনকে ঘিরে দুইটা ছিল, তাই এটা 2 ডিগ্রি। এই কার্বনটাকে ঘিরে একটা CH3 আছে, আর দুইটা হাইড্রোজেন আছে, তার মানে একটা আছে, তার মানে 1 ডিগ্রি। আর এই কার্বনটাকে ঘিরে দেখো একটা CH3 নেই, এই কার্বনটাকে ঘিরে তিনটাই হাইড্রোজেন, তার মানে কোনো CH3 নেই, যার কারণে এটা 0 ডিগ্রি বা 9 ডিগ্রি। ঠিক আছে নাফিসা, এবার বলতে পারছো 0 ডিগ্রির কোনটা বা কি? আচ্ছা, তো এই পর্যন্ত যদি বুঝে থাকো সবাই, এবার এই কোশ্চেনটা অ্যান্সার করবে। তাহলে আমরা প্লাস আই ইফেক্ট বা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট পড়লাম। পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে
নেগেটিভ যেমন ইলেকট্রন টেনে নেওয়া ছিল, আর পজিটিভ মানে ইলেকট্রন সে আরো দিবে, অর্থাৎ ইলেকট্রন আরো ঠেলে দিবে। তো যদি দিতে থাকে তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। দেখি CH3 সি CH3 CH3 OH। বি নাম্বার অপশনে আছে OH। সি নাম্বার অপশনে আছে CH3 CH H OH। আর ডি নাম্বার অপশনে আছে CH3OH। ঠিক আছে, এখন কোশ্চেনটা হচ্ছে কি, সে আগেরটা, হুইচ ইজ মোর অ্যাসিডিক, হুইচ ইজ মোর অ্যাসিডিক। ঠিক আছে, তো সেম ক্রাইটেরিয়া আগের মতো, এই OH গুলো থেকে H+ সরাই দাও। H+ সরাই দিলে এখানে অক্সিজেন মাইনাস, এখানে অক্সিজেন মাইনাস, এখানে অক্সিজেন মাইনাস, এখানে অক্সিজেন মাইনাস। এখন তোমার দেখা লাগবে যে কোন অক্সিজেন মাইনাসটা বেশি প্রশমিত হওয়ার চান্স আছে, এটা একটা জিনিস দেখতে পারো, অথবা অক্সিজেন মাইনাসে কোনটার ক্ষেত্রে বেশি চার্জ থেকে যাচ্ছে সেটা হচ্ছে তত আনস্টেবল। ঠিক আছে, আমি যদি করাই দিই, এটা একটু চিন্তা করলে তোমরা পারবে আশা করি। দেখো এখানে এই হাইড্রোজেন সরাই ফেললাম মনে মনে, হ্যাঁ, দিয়ে এটা ও মাইনাস করে দিলাম, আর ওইটা H+ আকারে বের হয়ে গেল। এখন দেখো এ অলরেডি নেগেটিভ। আমি একটু আগে কি পড়ালাম বলতো, যে এই CH3 এই CH3 এই CH3 কি করে, ইলেকট্রন কার্বনের দিকে ঠেলে দেয়। তাহলে ওভারঅল ওই অক্সিজেনের দিকে কি টেনে দেবে, তো কি ও আরো নেগেটিভিটি এই দিকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ সামনের দিকে আরো নেগেটিভিটি প্রডিউস করছে। তো এই ক্ষেত্রে সব থেকে আনস্টেবল একটা অবস্থা তৈরি হবে। কথা বুঝাইতে পেরেছি? দেখো এ আরো টেনে নিবে, কি এ আরো দিতেছে, তার মানে এর পক্ষে দুইটা পরস্পর দেখো পাশাপাশি একটা নেগেটিভ চার্জের একটা আনস্টেবল অবস্থা তৈরি হবে। কিন্তু এইটা এর তুলনায় একটু কম, কারণ এখানে দুইটা CH3 আছে। এটা আরো কম, কারণ এখানে একটা CH3 আছে। আরো একটা এই সিচুয়েশন একটু কম ক্রিয়েট করবে, আর এটা এই সিচুয়েশন ক্রিয়েটই করবে না। কারণ দেখো এটা আছে CH3 O- আর H+। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো দুইজন মিলে, এই এটা মিলে সবাই মিলে করছিল, আর এই ক্ষেত্রে দেখো ডিরেক্ট CH3O-। তার মানে কোনটার ক্ষেত্রে হবে বেশি, বল, এটা তোমরাই বল। DCBA, তাই না? DCBA, হ্যাঁ, DCBA। ঠিক আছে, আমরা যদি প্লাস আই ইফেক্ট খেয়াল করি তাও বুঝতে পারবো। দেখো এটার প্লাস আই ইফেক্টের অর্ডার সবচেয়ে সামনে ছিল, তারপর এটা ছিল, তারপর এটা ছিল, তারপর এটা ছিল, তাই না? একটু আগে প্লাস আই ইফেক্টের অর্ডার দেখালাম, তো প্লাস আই ইফেক্টে এটা সব থেকে আগে ছিল, তারপর এ, তারপরে। আর আমি এখানে কি লিখেছি, প্লাস আই ইফেক্ট বাড়লে স্থায়িত্ব কমে। তার মানে এখানে প্লাস আই ইফেক্ট সব থেকে বেড়েছে, তারপর এটাই বেড়েছে, তারপর এটা, তারপর এটা। তাহলে যে সব থেকে স্থায়িত্ব কমে গেছে এর, তারপর এর, তারপর এর, তারপরে। তাহলে স্থায়িত্ব কমে গেলে কি কমে, অ্যাসিডিটিও কমে যায়। তার মানে এর অ্যাসিডিটি কম, এর অ্যাসিডিটি কম, এর অ্যাসিডিটি কম, এর অ্যাসিডিটি তাদের তুলনায় সব থেকে বেশি। তার মানে অ্যাসিডিটির অর্ডার সব থেকে শক্তিশালী আছে ডি, তারপর সি, তারপর বি, তারপর এ। বলেন, বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, থ্যাংক ইউ। যদি বুঝে থাকেন তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এখন তো আসল টপিকই গেলাম, 11টা 26 মিনিট। এবার তোমরা বলবা দেখি এটা। H3OH আর হচ্ছে CH3COOH। বলতো কোনটার অ্যাসিডিটি ক্ষমতা বেশি, কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড? চার্জকে কয়টায় ছুটি দেবো? 12টা, হ্যাঁ বেটা, 2 নম্বরে কেন 12টার পর আর কি হয়তো। বলতে কয়টায় আসবি, কখন আসবি?
পুরো তুলনা আনতে হবে, তাই তো? আচ্ছা এটা বলো দেখি তো আসলে আমাদেরই কথা। যে এই দুইটার ভিতরে কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড হবে বলো তো তুমি। যতটুকু পড়ালাম এটা কিন্তু পারা উচিত। কি? আচ্ছা বাকি দুইজন একটু অ্যান্সার করে দেখি। বাকি দুইজন। হ্যাঁ, H3 AA। কেন ব্যাখ্যা করো দেখি নাফিসা, বলো দেখি কিরকম বুঝেছো, বলো। আচ্ছা পারবা না? দেখো, এটা হচ্ছে HCO- আর এটা হচ্ছে CH3CO-। তো আমরা একটু আগে দেখলাম যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা ইন্ডাকটিভ ইফেক্ট। তো দেখো এখানে আছে পজিটিভ আই ইফেক্ট আছে, আর এখানে নেগেটিভ আই ইফেক্ট। কারণ কি? এই যে C+O- এর সাথে CH3 আছে, অর্থাৎ ওই যে কার্বনের সাথে এই যে তিনটা হাইড্রোজেন আছে, অর্থাৎ 0 ডিগ্রি। কিন্তু এখানে দেখো কোনো কার্বনই নেই, শুধুমাত্র হাইড্রোজেন আছে, তাই না? তার মানে এখানে নেগেটিভ আই ইফেক্ট দেখা দেবে, আর এখানে পজিটিভ আই ইফেক্ট, এবং 0 ডিগ্রির ক্ষেত্রে। আর এটা কিন্তু 0 ডিগ্রিরও নিচে, অর্থাৎ এখানে কোনো কার্বনই নেই। যদি না থাকে তাহলে তার মানে এটা হচ্ছে এই নেগেটিভ চার্জটাকে একটু বেশি সরাই দিতে পারবে, তাই না? আর এটা কম পারবে। তার মানে এটা হচ্ছে বেশি শক্তিশালী অ্যাসিড, আর এটা কম শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, আরেকভাবে তুমি চিন্তা করতে পারো। আরেকভাবে কিভাবে চিন্তা করবা বলো তো? আমি একটু আগে বোঝাইলাম যে অ্যালকাইল গ্রুপ যেখানেই দেখবা সেখানেই মাথায় রাখবা যে সে ইলেকট্রন ডোনেট করতে পছন্দ করে। ইলেকট্রন ডোনেট করতে পছন্দ করে, অর্থাৎ সে ইলেকট্রন শিফট করে। তো দেখো CH3 চাইবে কি ও এইদিকে একটু ইলেকট্রন শিফট করে দিই, কারণ CH3 ধর্মই এটা। তার মানে অলরেডি এখানে মাইনাস আছে, সে আরো ওখানে নেগেটিভিটি তৈরি করে দিচ্ছে। তার মানে এ অবশ্যই অস্থায়ী। কিন্তু HCO- তো এই কেসটা করছে না। ও অলরেডি টানতে না পারলেও সে কারো দিকে কোনো কিছু দিতেছে না। এ তো টানতে পারছে না কোনো কিছু, বাট কারোর দিকে ঠেলে দিচ্ছে না নেগেটিভ চার্জ, কিন্তু এ তো ঠেলে দিতেছে। তার মানে এখানে বেশি নেগেটিভিটি তৈরি হচ্ছে এর তুলনায়। তার মানে H3 AA বেশি শক্তিশালী CH3 C++ এর তুলনায়। পারবা না? এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা কোশ্চেন দেখো। আচ্ছা, কার্বন CH3 হচ্ছে এটা, এই একটা। 2 নাম্বার হচ্ছে স্বাভাবিক CH3 C++। আর 3 নাম্বার হচ্ছে ক্লোরিন। শ্রেষ্ঠ এটা ফাতেমা বলবে, দেখি দেখি ফাতেমা কি বুঝেছে। বলো তো ফাতিমা, এটা কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড হবে এখানে? 2 নাম্বার? কেমনে? আচ্ছা ঝুমুর বলো, এবার দেখি। এবার ঝুমুরের চান্স। তাড়াতাড়ি একটু বলো তোমরা, এত দেরি করলে এত দেরি হয়ে যাবে। এ আচ্ছা 3 নাম্বার ঝুমুর বলতেছে
3 নাম্বার। আচ্ছা কেন ঝুমুর বলো দেখি, ব্যাখ্যা দাও তো আমাদের একটু, শোনাও। যা পারো সমস্যা নেই, ভুল হোক তুমি চেষ্টা করো দেখি, এটা কেন তুমি বললে, তোর 3 নাম্বার কেন তোমার মাথায় আসলো বলো, একটু তাড়াতাড়ি বলো। আনমিউট করে বলতে পারো, লিখতে তো একটু দেরি হয়ে যাচ্ছে। না আপনি বলেন, আমি বলবো। আচ্ছা নাফিসা বলো দেখতে পার। আমি তো সেই থেকে বলছি, তোমরা একটু বলো, নাইলে আমি বুঝবো কি করে তোমরা বুঝতেছো কি বুঝতেছো না। সব তো আমি বলে দিলে হয় নাকি? আরে আবার আমি বলতে হবে, দেখুন কথা। আচ্ছা দেখো, এখানে CH3 একটা আছে COOH এর সাথে, এখানে আছে দুইটা। তো আমাদের প্রথম কাজ কি ছিল, এইচ প্লাস কে সরাই দিব, তো এইচ প্লাস যদি সরে যায় এখানে আসবে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। আসার পরে দেখো এখানে দুইটা CH3 আছে, তার মানে এখানে বেশি নেগেটিভ চার্জ দিয়ে দিবে, অর্থাৎ এখানে প্লাস আই ইফেক্ট বেশি দেখাবে, এখানে তার তুলনায় কম দেখাবে, কারণ এখানে একটা CH3 আছে। এখানে দুইটা CH3 মিলে দিচ্ছে ইলেকট্রনের চার্জ আর দিয়ে দিচ্ছে, যার কারণে বেশি আনস্টেবল করছে। এখানে একটা CH3 চার্জ, একটা CH3 ওই চার্জকে আনস্টেবল করবে। আর এখানে দেখো তো কোনো কিছু নেই, বরঞ্চ একটা ক্লোরিন আছে, অর্থাৎ সেই ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম আসছে আমার এখানে। তার মানে এখানে কি ইফেক্ট দেখাবে বলতো, সেই মাইনাস আই ইফেক্ট, মনে আছে? ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তুলনায়, তার মানে এটা করবে কি, সে হচ্ছে ওই COO মাইনাসের নেগেটিভ চার্জকে বেশি ট্রাভেল করাইতে পারবে। তার মানে এখানে সব থেকে বেশি কার্যকারী ভূমিকা এ থাকবে, কারণ এ হচ্ছে মাইনাস আই এফেক্ট দেখে, ক্লোরিন টান দিচ্ছে, তার মানে সব থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে 3 হবে, কারণ এ সব থেকে বেশি স্টেবল, সব থেকে বেশি স্টেবল এর চার্জটা, কারণ এ বেশি ওই নেগেটিভ চার্জকে সরাই নিতে পারছে। 3 এর পরে আসবে 2, তারপরে 1। আমরা একটু আগে পড়লাম যে যত বেশি প্লাস আই ইফেক্ট দেখাবে সে তত অ্যাসিডিটি কম, এখন এও প্লাস আই এও প্লাস আই, কিন্তু এ হচ্ছে বেশি প্লাস আই ইফেক্ট দেখাবে। কারণ কি, কারণ এখানে দুইটা CH3 আছে, দুইজন মিলে নেগেটিভ চার্জ শেয়ার করবে বা দিবে, শেয়ার তো করবে না, দিবে, তার মানে বেশি আনস্টেবল তৈরি করে ফেলবে। আর আনস্টেবল হলে তো স্থায়ী হয় না বা অ্যাসিডিটি হয় না, ঠিক আছে? এবার ব্যাখ্যাটা বুঝতে পারছো তোমরা? এটা মনে হয় আর 8 মিনিট আছে। আচ্ছা আরো দুইটা কোশ্চেন এখান থেকে সলভ করে আমরা পরে আর একটা লিঙ্ক দিব, এটাই শেষ। বোঝা গেছে এটা? আচ্ছা নাফিসা বুঝেছে, এই ঝুমুর আর ফাতিমা বলো। এরপর একটা অ্যান্সার না করলে এবার খবর আছে, আমি সব থেকে সব বলতেছি, এবার বলতেই হবে। ফাতিমা, ফাতিমা মনে হয় নেই, ওরে তখন ডাকলাম তখনও তো দেখলাম না। আচ্ছা আবার সেই সেম কোশ্চেন এবং আচ্ছা আরো দুইটা প্রশ্ন করে 8 মিনিট যেহেতু আছে, সামনের লিঙ্কে দিয়ে শেষ করবো। আচ্ছা, CH3 COOH, 2 নম্বরে আছে ClCH2 COOH, আর 3 নম্বরে আছে OH CH2 COH। আমি এইটুকু বলে হেল্প করতে পারি যে তোমরা ওই COOH এর এইচ কে সরাবা, এবং বাদ যে 3টা নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে ওই 3টা নেগেটিভ আয়ন তোমাদের তুলনা করা লাগবে। আর কোশ্চেনটা হচ্ছে হুইচ ইজ মোর অ্যাসিডিক, ঠিক আছে? দেখি, এবার ব্যাখ্যা সহ একজনের বলতেই হবে। 2 3 1, নাফিসা বলছে বি, তারপর সি, তারপরে নাফিসা ব্যাখ্যা করো দেখি, ব্যাখ্যা দিতে হবে। ভাইয়া এখানে 2 নাম্বারের ক্ষেত্রে মাইনাস আই ইফেক্ট দেখাবে, আর 3 নাম্বারের ক্ষেত্রেও মাইনাস আই ইফেক্ট দেখাবে, কিন্তু
2 নাম্বারের ক্ষেত্রে ক্লোরিনটা আগে থাকবে সক্রিয়তা সিরিজে, আর ওএইচটা পরে। আর 1 নাম্বারের ক্ষেত্রে প্লাস আই ইফেক্ট দেখাবে, এই জন্য ওইটা সবার লাস্টে। এই তো সাবাস, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখো এখানে ক্লোরিন আছে, এখানে ওএইচ আছে। তা আমরা আই মাইনাস আই ইফেক্ট বা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্টের সিরিজ দেখছি, যে ক্লোরিন আগে আছে ওএইচ এর তুলনায়, তার মানে ক্লোরিন বেশি টান দিতে পারবে। তার মানে এখানে যে সি ডাবল ও মাইনাস তৈরি হবে, সি ডাবল ও মাইনাস, সি ডাবল ও মাইনাস, ওই নেগেটিভ চার্জটাকে ক্লোরিন বেশি এখানে ট্রাভেল করাবে বা বেশি ছড়াই ফেলবে, যার কারণে এর ক্ষেত্রে বেশি স্থায়ী হবে। তার তুলনায় এ হচ্ছে দেখো ওএইচ ক্লোরিনের মতোই কাজ করে, বাট ক্লোরিনের থেকে নিচে আছে সক্রিয়তা সিরিজে। আর ক্লোরিনের থেকে যেহেতু নিচে আছে সক্রিয়তা সিরিজে, তার মানে আমরা বলতে পারি যে OH কি করবে, তোমার ওর তুলনায় কম এই ইলেকট্রনকে শিফট করাবে, তাই না? তার কারণ এটা হচ্ছে 2 নাম্বার পজিশন। আর এক কে আছে এটা সব থেকে কম, কারণ CH3 আমি একটু আগে বোঝালাম যে সে ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন চায় আরো দিতে। তো এই অলরেডি নেগেটিভ আছে, সি ডাবল মাইনাস, সে যদি আরো ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সব থেকে বেশি আনস্টেবল তৈরি করে ফেলবে। ঠিক আছে, এটা গেল। আরেকটা দেখি। আচ্ছা, তোমরা আরেকটা না দেখে 3 মিনিটে একটা অর্ডার লিখে দিচ্ছি, এখান থেকে বহুত কোশ্চেন আসতে পারে অ্যাডমিশন লাইফে, তো এটা একটু লিখে রাখো, যে অ্যাসিডিক অর্ডার, অ্যাসিডিক অর্ডার চটপট 3 মিনিট 4 মিনিট আছে, একটু লিখে ফেলি আমরা। SO3H সালফোনিক অ্যাসিড, এটা কি সালফোনিক অ্যাসিড সব থেকে বেশি শক্তিশালী। তারপরে H3AA, তারপরে বেনজোইক অ্যাসিড, তারপর হচ্ছে ফেনল, তারপরে হচ্ছে পানি, তারপর হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে ইথাইল, তারপর হচ্ছে ইথিন। ঠিক আছে, এই অর্ডারটা একটু মাথায় রেখো তোমরা, এখান থেকে অনেক কোশ্চেন হতে পারে সামনে ভবিষ্যৎ জীবনে, এই লাইনটা। আর এটা একটু এক্সেপশনাল আছে, পানির সবসময় অ্যাসিডিটি অ্যালকোহল, সমস্ত অ্যালকোহল থেকে বেশি, এক্সেপ্ট এটা, এক্সেপ্ট এটা। অর্থাৎ যে মিথানল না, মিথানল ব্যতীত অন্য যত অ্যালকোহল আছে সব কয়টা অ্যালকোহল থেকে পানি বেশি শক্তিশালী, শুধুমাত্র মিথানলই আছে যেটা পানির থেকে বেশি শক্তিশালী, এটা হচ্ছে এক্সেপশনাল। তাড়াতাড়ি একটু তুলে নাও, টাইম শেষ হয়ে যাচ্ছে। আমরা এবার সামনের যেটা জুমের যে লিঙ্ক দিচ্ছি, ওইটা আমরা রেজোনেন্স দেখবো, রেজোনেন্স কিভাবে গঠন করে সেটা দেখবো, সামনেরটা দিয়ে শেষ। ঠিক আছে। আচ্ছা, আর একটা সাথে সাথে প্রশ্ন দিয়ে দিই, এটা তোমরা সলভ করতে থাকো আর ঢুকতে থাকো, দিয়ে এটা অ্যান্সার করবা। এখান থেকে বলে দিচ্ছি যে অক্সিজেনের সাথে যে এইচটা আছে, সেই এইচটা এখানে অপসারণ হবে। ঠিক আছে, এটা সেই একই কোশ্চেন, যে হুইচ ইজ মোর অ্যাসিডিক। এই এখানে একটা NO2, এখানেও একটা NO2, এটা হচ্ছে প্যারা পজিশনে, এটা মেটা পজিশনে, আর এখানে দুইটা NO2। ঠিক আছে, এটারও কোশ্চেন হচ্ছে হুইচ ইজ মোর অ্যাসিডিক। আচ্ছা, আমি বলে দিচ্ছি এখনো যেহেতু সময় আছে, এটা শেষ করে দিই। এই মানে এই লিঙ্কে দেখো, NO2 মানে একটু আগে দেখলাম, NO2 হচ্ছে ইলেকট্রন টেনে না, প্লাস আই ইফেক্ট। NO2 একটু আগে যে একটা সিরিজ দেখাইলাম, তোমার হচ্ছে মনে আছে কিনা, মাইনাস আই ইফেক্টের, সেখানে NO2 ছিল দেখো 4 নাম্বার পজিশনে, আমার খাতায় দেখা যাচ্ছে যে মাইনাস আই অর্ডারে NO2 ছিল 4 নাম্বার পজিশনে। তার মানে এখানে দেখো, এখানে দুইটা NO2 আছে, তার মানে ওই যে অক্সিজেন থেকে এই OH থেকে একটা H প্লাস চলে গেলে অক্সিজেনের মাথায় মাইনাস, এই অক্সিজেনের মাথায় মাইনাস, এই অক্সিজেনের মাথায় মাইনাস, ওই নেগেটিভটাকে সরাইতে হবে। NO2 দুইটা মিলে বেশি ইফেক্ট দেখাবে, তার মানে বেশি চার্জটাকে সরাইতে পারবে, তার মানে সব থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে সি। এবার এ আর বি এর মধ্যে দেখো, বি নাম্বারে NO2 কাছে আছে এক, দেখো এটা যদি 1 নাম্বার পজিশন হয়, OH টা যুক্ত আছে একে, আর NO2 আছে দেখো 3 নাম্বার পজিশনে, আর এই NO2 আছে, NO2 টা আছে 4 নাম্বার পজিশনে, তার মানে এটা বেশি দূরে আছে।
এর পক্ষে ওই ইলেকট্রনটাকে সরানো কম সহজ, এর পক্ষে সরানো বেশি সহজ, কারণ এটা কাছাকাছি আছে। তার মানে NO2 এখানে বেশি আসবে, তার মানে C গ্রেটার দেন B, তারপরে A। এটা হচ্ছে অ্যাসিডিক অর্ডার। ঠিক আছে, দুইটাই NO2, বাট হচ্ছে এই কাছাকাছি আছে বলে বেশি টান দিতে পারবে, এ দূরে আছে একটু কম টান দিতে পারবে। আর এখানে দুইটা NO2 আছে, তার মানে বেশি সরাইতে পারবে নেগেটিভ চার্জটাকে, মানে বেশি অ্যাসিডিটি দেখাবে। ঠিক আছে, এবার আমরা রেজোনেন্স দেখবো। হ্যাঁ, রেজোনেন্স। তো ওখানে দেখো এই যে 4টা অপশন লিখছিলাম, তার ভিতরে একটা ছিল রেজোনেন্স। রেজোনেন্স দেখার আগে বা রেজোনেন্স বোঝার আগে আগে রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে হয় সেইগুলো শেখা লাগবে। হ্যাঁ, আমরা আজকে শিখবো হচ্ছে হাউ টু ড্র রেজোনেন্স, রেজোনেটিং বলতে পারো, রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেন্স কি? রেজোনেন্স একেবারে এর আগের মতোই, মানে যেমন ইলেকট্রনের অপসারণ হচ্ছিল না, মানে ইলেকট্রন অপসারণ তো না, মানে ইলেকট্রনের চলাচল বা ইলেকট্রনের ট্রাভেল যেমন হচ্ছিল, ঠিক তেমনই রেজোনেটিং স্ট্রাকচারেও ইলেকট্রনের সেই ট্রাভেলই হবে। বুঝছো, ইলেকট্রনের সেই ট্রাভেলই হবে। এখন এবার একটা উদাহরণ দিই, তাহলে সব থেকে ক্লিয়ার হবে। ফুল বন্ড সিরিজ, বন্ড সিরিজ টু। আচ্ছা, দেখো এখানে এটা কিভাবে হয়েছে এই গঠনটা, এটা আমি যে এটা লিখলাম এটা কিভাবে তৈরি হয়েছে আসলে, এর প্রথম রূপটা আমি যদি দেখতে চাই, দেখো এটা চিন্তা করতে পারি না, এর প্রথম রূপ এটা ছিল। মনে করো এখানে ক্লোরিন যুক্ত ছিল, বুঝছো? তো ক্লোরিন যদি যুক্ত থাকে, তো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই না? তার মানে ওই যে কার্বনের সাথে এই যে দুইটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, আর এই পাশে এই যে যুক্ত আছে। এখন দেখো এই ক্লোরিন ওই দুইটা ইলেকট্রন একসাথে নিয়ে চলে গেছে, অর্থাৎ এই যে বন্ধনের যে ইলেকট্রন, বুঝছো, এই বন্ধনের যে দুইটি ইলেকট্রন, দুইটাই নিয়ে চলে গেছে। আর দুইটাই যদি নিয়ে চলে যায়, তার মানে এটাকেও প্লাস করে দিয়ে ওটা মাইনাস হয়ে দৌড় মেরেছে। এইভাবে আর কি এটা তৈরি হয়েছে। বুঝতে পেরেছো যে এটা কিভাবে তৈরি হলো, এটা কোথা থেকে আসলো? এরকম একটা ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম আছে, যে হচ্ছে ওই বন্ধন ইলেকট্রনটাকে নিজের কাছে নিয়ে চলে গেছে, দিয়ে এটাকে পজিটিভ করে রেখে গেছে। এখন দেখো, এখন হচ্ছে এখানে রেজোনেন্স কিভাবে হয়। এখন এখানে তো পজিটিভ চার্জ, আর এখানে পাই আছে, পাই ইলেকট্রন আছে, এই যে ডাবল বন্ড মানে কি, এখানে পাই ইলেকট্রন আছে না? এবার হয় কি, এই পাই ইলেকট্রন এই জায়গায় স্থানান্তর হয়, কারণ এই জায়গায় পজিটিভ আছে মানে ইলেকট্রনের ঘাটতি আছে। পজিটিভ আছে মানে কি, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। ওই ইলেকট্রন ঘাটতির নেশায়, আর মনে রাখবা রেজোনেন্সটা হচ্ছে ফুল কাল্পনিক। ধরা হয় যে যৌগের ভিতরে এরকম কাহিনী ঘটে, বা একটা যৌগ কম্পাউন্ডের ভিতরে এরকম কাহিনী ঘটে, এটা আসলে এক্সিস্ট করে না। এটা হচ্ছে ফুল কাল্পনিক। ঠিক আছে, ফুল কাল্পনিক জিনিস, এক্সিস্ট করে না আসলে, বা হচ্ছে করে কিনা সেটাও শিওর না, কারণ আমার তো যৌগের ভিতরে ঢুকে আমি দেখতে পাচ্ছি না যে কি হচ্ছে। ধারণা করা হয় যে এইসব ঘটনা ঘটে, সেই ধারণার উপরেই আর কি এইগুলো। এখন দেখো, যদি এখানে যেহেতু পজিটিভ চার্জ, এখানে ইলেকট্রনের শর্টেজ আছে, এই যে পাই ইলেকট্রন, এই পাই বন্ধন, বুঝছো, এই পাই বন্ধনটা আমি এখানে যদি দিয়ে দিই, তাহলে এই পজিটিভটা আর থাকবে না, এর শর্টেজ আর থাকবে না। এখন যদি এখানে চলে যায় আবার এর উপর শর্টেজ তৈরি হবে, তার মানে এখান থেকে যৌগটা এরকম তৈরি হবে, CH2 প্লাস চার্জটা এখানে চলে আসবে, এখানে CH থাকবে, ডাবল বন্ড CH2। বুঝতে পেরেছেন যে একটা শর্টেজ ফিল আপ করতে যে আবার একটা জায়গায় শর্টেজ হয়ে গেল। ঠিক আছে, এইটা পরস্পরের রূপান্তর হতে থাকে, অর্থাৎ হয় এইটা না এইটা, এইরকম চলতেই থাকে, অর্থাৎ রেজোনেটিং স্ট্রাকচার। বুঝছো, এটাই হচ্ছে মূলত রেজোনেন্স। আর একটা উদাহরণ দিই। আচ্ছা, এক্সিস্ট না করলে কেন পড়বো? আহ পড়ার কারণ তুমি সামনে জানতে পারবা। ঠিক আছে, এক্সিস্ট না মানে এইগুলো আসলে এক্সিস্ট করে কিনা একটু পরে বুঝতে পারবা, যে এই দুইটা হয় কিনা ঠিক না, মানে পজিটিভ চার্জ হয় এখানে আছে না এখানে আছে, হয় মানে ডান পাশে নাই বাম পাশে, আর কি। তো এইগুলোর উপর ডিপেন্ড করে সামনে অনেক কিছু জানা লাগবে, বুঝতে পারছো? যার কারণে কেমিস্ট্রি মানেই আসলে এরকমই, যে তুমি
পুরোপুরি বলতে পারবে না যেটা হয়। কেমিস্ট্রি মানে সবকিছু ধারণা বা ব্যাখ্যা, দেখো না অনেক এক্সেপশনাল কেন, কারণ ওইগুলো সবকিছু থিওরি, যে ধারণা করা হয় এটা হয়। আর এই ধারণার উপরেই কিন্তু কেমিস্ট্রি চলছে আর সবকিছু পৃথিবী চলতেছে। তার মানে ধারণাটা সঠিক না হলে তো আর পৃথিবী এরকম ভাবে চলতো না, বা সবকিছু এইভাবে হতো না স্বাভাবিকভাবে। ধরা হচ্ছে যে মানে এখন পর্যন্ত যারা বিজ্ঞানীরা এসব তৈরি করেছে বা যারা এগুলো ব্যাখ্যা করছে, এখন পর্যন্ত কোনো ব্যক্তি আসতে পারেনি যে এর অপোজিটে কথা বলবে যে এটা ঘটে না। আমি তোমার চ্যালেঞ্জ করছি, এটা ঘটে না। এর অপোজিটে কথা বলার মতো লোক এখন আসেনি, যখন আসবে তখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু এখন পর্যন্ত এইগুলোই আর কি ঠিক আছে, যে মেনে নেওয়া হয় যে এগুলো ঠিক আছে। এখন দেখো আরেকটা উদাহরণ দেখি, CH2 ডাবল বন্ড CH2, এই ক্ষেত্রে উল্টা কেস ঘটেছে। ওই ক্ষেত্রে যেমন ক্লোরিন চার্জটা নিয়ে চলে গেছে না, এই ক্ষেত্রে এমন একটা অ্যাটম আছে যেটা চার্জ দিয়ে তারপরে চলে গেছে, বুঝছো? চার্জ দিয়ে তারপরে চলে গেছে, অর্থাৎ নেগেটিভ যে দুইটি ইলেকট্রন, সেই দুইটি ইলেকট্রন এখানে দিয়ে তারপরে চলে গেছে। এই ক্ষেত্রে রেজোনেন্সটা কিভাবে হয় দেখো, এখানে যেহেতু ইলেকট্রনের আধিক্য আছে, সে চাইবে যে আমি ইলেকট্রনটা এখানে পাঠাই দিই, পাই বন্ধনে পাঠাই দিই, মানে ওর কাছে অত ইলেকট্রন সহ্য হচ্ছে না, দুইজন মিলে শেয়ার করতে ওর ভালো লাগে। এখন যখনই দেখো এখানে দুইজনের জন্য শেয়ার করতে দিবে এই জায়গায় তখনই একটা কেস হয়ে যাবে, এই পাশেও ডাবল বন্ড এই পাশেও ডাবল বন্ড, কিন্তু কার্বনের তো 5টা হাত হয়ে যাচ্ছে, মানে এই পাশে দুইটা, একটা আছে হাইড্রোজেন, আবার এই পাশে দুইটা, তাই না? তাহলে এই কার্বনের পক্ষে অসহ্যকর হচ্ছে যে আমার তো 5টা হাত নেই ভাই, তুই আমার তো দিবি ঠিক আছে। তখন কি হচ্ছে, এটা এখানে দিয়ে দিচ্ছে, যে পাই বন্ধন তৈরি করছে, আর এই যে পাই বন্ধনটা এটা আবার এর মাথায় উঠে পড়ছে, এ রেজোনেন্স তৈরি করছে। এটা একেবারে মজার জিনিস, মানে দেখবা আর তৈরি করবা, আর কিচ্ছু কাজ নেই। আর এর যে এক্সাক্ট কাজ যখন আসবে তখন বুঝতে পারবে, এখন আপাতত শিখতে বলতে শিখতে থাকো। এই তার মানে হয় এইটার গঠন তৈরি হয় না এইটা, ঠিক আছে, এই দুইটা। তাহলে রেজোনেন্স কি? রেজোনেন্স হচ্ছে শিফটিং অফ ইলেকট্রন, শিফটিং অফ ইলেকট্রন ইজ কল্ড রেজোনেন্স। হ্যাঁ, ভাইয়া মাঝখানের ওইটা সিএইট হবে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে রেজোনেন্স কি? শিফটিং অফ ইলেকট্রন ইজ কল্ড রেজোনেন্স, অর্থাৎ ইলেকট্রনের শিফট হবে। কি কোন ইলেকট্রনের? পাই ইলেকট্রনের, অবশ্যই কি এখানে পাই ইলেকট্রনের, মাথায় রাখবা। এই যে পাই বন্ধনে যে ইলেকট্রন গুলো আছে, সেই পাই বন্ধনের ইলেকট্রন মানে পাই ইলেকট্রনের শিফট হবে। দেখো এখান থেকে এখানে চলে গেছে, তারপর এখান থেকে মাথায় উঠেছে, এখান থেকে এখানে আসছে, ইলেকট্রনের শিফট হচ্ছে, আর কিছু নাই। আর এটা হচ্ছে একটা ইমাজিনারি ব্যাপার স্যাপার, এটা একটা ইমাজিনারি ব্যাপার স্যাপার, ঠিক আছে। আর এর একটা রিয়েল স্ট্রাকচার আছে, বুঝছো? এর একটা রিয়েল স্ট্রাকচার আছে যে আসলে এটা ঘটে। রিয়েল স্ট্রাকচারটা কি জানো? রিয়েল স্ট্রাকচার হচ্ছে যেমন এর এর রিয়েল স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। দেখো ভালো করে লেখা শেখো যে CH2, দেখো দুইটার ভিতর কমন পার্ট কোনটুকু? CH বন্ড CH2, এই দুইটার ভিতরে এখানেও CH2 আছে, CH আছে, CH2 আছে, এখানেও CH2 CH2। এখন দেখো ডাবল বন্ড এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এর জন্য আমরা এখানে ডট ডট দিব, ডট 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 ডট, ঠিক আছে। ডাবল বন্ডটা এখানে হতে পারে, আবার এখানেও হতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা দুই জায়গায় পসিবল আছে। আর দেখো পজিটিভ চার্জ হয় এই ডান পাশের মাথায়, নাই বাম পাশের মাথায়, তার মানে হয় এখানে ডেল্টা প্লাস, এখানে ডেল্টা প্লাস, বুঝতে পেরেছেন? হয় এখানে হতে পারে না এখানে হতে পারে, এইটা হচ্ছে ওভারঅল এর রিয়েল স্ট্রাকচার, যে এই দুইটা পসিবল, বাট এইটা হবেই হয় এখানে। এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? হয় এখানে দ্বিবন্ধন, না এখানে দ্বিবন্ধন, হয় এখানে পজিটিভ, না এখানে পজিটিভ। এখানে দ্বিবন্ধন যদি হয় সেই ক্ষেত্রে এখানে পজিটিভ, এখানে ডাবল বন্ড হলে এখানে পজিটিভ, আর কি এটা দুইটার মিলে এটাই প্রকাশ করছে, ঠিক আছে। আর এই যে স্ট্রাকচারটা এটাকে বলে হাইব্রিড স্ট্রাকচার, হাইব্রিড, ঠিক আছে। অর্থাৎ সমস্ত রেজোনেটিং স্ট্রাকচারের সমন্বয় করে যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার, মাথায় রাখবেন যে সমস্ত রেজোনেটিং স্ট্রাকচার
সমন্বয় করে সমস্ত রেজোনেটিং স্ট্রাকচার সমন্বয় করে যে স্ট্রাকচার তৈরি হয় সেটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। তাহলে প্রথমটার যেমন হাইব্রিড আছে, পরেরটার হাইব্রিড আছে না? দেখো পরেরটার হাইব্রিড কিরকম। আবার প্রথমত যৌগটা লিখে ফেলি CH2 বন্ড CH বন্ড CH2। এবার দেখো এখানে দ্বিবন্ধন হইতে পারে, এখানে দ্বিবন্ধন হইতে পারে, অর্থাৎ এখানে ডট 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 ডট, এখানে ডট 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 ডট। আর এখানে দেখো ওখানে যেমন পজিটিভ ছিল আর এখানে চার্জ, এই যে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জে দুইটি ইলেকট্রন, তার মানে এখানে ডেল্টা মাইনাস হতে পারে, এখানে ডেল্টা মাইনাস হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এই দুইটার হাইব্রিড স্ট্রাকচার। এটা আসলে কিন্তু এক্সিস্ট করে এই হাইব্রিড স্ট্রাকচারটা, অর্থাৎ হয় এটা কিন্তু আসলে রিয়েল। ভাই এটা কি ত্রিবন্ধনের জন্য সম্ভব? হাইব্রিড স্ট্রাকচার গুলো সাধারণত দ্বিবন্ধন নিয়েই হয়, বুঝছো? ত্রিবন্ধনে দেখা দেয় না, কারণ ত্রিবন্ধনের ক্ষেত্রে দুইটা পাই বন্ধন আছে, তো দুইটা পাই ইলেকট্রন এরকম অপসারণ করা একটু টাফ। সাধারণত দ্বিবন্ধন নিয়ে এগুলো আলোচনা করা হয়, বুঝছো? আচ্ছা এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে বুঝতে কি অসুবিধা আছে বলো, যে কেন এরকম কিছু হচ্ছে এখন পর্যন্ত? আর হইলে বলতে পারো যে কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় বুঝতেছো না। ঝুমুরের, আচ্ছা। তো ফাতিমা ফারিহা, তোমরা তো প্রথম থেকে করছিলা কিনা? ফাতিমা তো করতেছিল মাঝে মাঝে, মানে চলে গেছিল মাঝখানে। আচ্ছা ওকে, যদি বুঝে থাকো তাহলে তো ভালো অনেক। এখন আমরা এই যে ইলেকট্রনের শিফট বা রেজোনেন্স চার ভাবে ঘটতে পারে এই রেজোনেন্স, ঠিক আছে? নেটের প্রবলেম ছিল, আচ্ছা। তো এই রেজোনেন্সটা চার ভাবে ঘটতে পারে, বুঝছো? এই রেজোনেন্স চার ভাবে ঘটতে পারে। এক নাম্বার হচ্ছে পাই সিগমা পজিটিভ, অর্থাৎ একটা পাই বন্ধন থাকবে, তারপর একটা সিগমা বন্ধন থাকবে, তারপর একটা পজিটিভ চার্জ থাকবে, অথবা ভ্যাকেন্ট অরবিটাল, তো ফাঁকা অরবিটাল থাকবে। তাহলে ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা যে এইভাবে একটা রেজোনেন্স তৈরি হতে পারে। পাই সিগমা পজিটিভ, অর্থাৎ একটা পাই বন্ধন আছে, অর্থাৎ একটা পাই ইলেকট্রন আছে বা পাই বন্ধন আছে, তারপর একটা সিগমা বন্ধন আছে, তারপর একটা পজিটিভ আয়ন আছে। এই রকম গঠন দেখলে আমরা বুঝবো তো সেখানে রেজোনেন্স ঘটতে পারে। দুই নাম্বার পাই সিগমা লোন পেয়ার, ঠিক আছে? পাই বন্ধন আছে, তার মাঝখানে আছে সিগমা বন্ধন, তারপরে লোন পেয়ার, অর্থাৎ লোন পেয়ার মানে তো বুঝো লোন পেয়ার ইলেকট্রন। তিন নাম্বার পাই সিগমা ফ্রি রেডিক্যাল, এটাকে বলা হয় একটা ইলেকট্রনকে বলা হয় ফ্রি রেডিক্যাল। এগুলো সামনে আরো পড়বো আমরা, ফ্রি রেডিক্যাল নিয়ে অনেক পড়বো। আপাতত মনে রাখো ফ্রি রেডিক্যাল মানে একটা ইলেকট্রন, সেখানে একটা ইলেকট্রন থাকবে। যেমন আমরা এই যে পড়ছি না যে H2, অর্থাৎ এইচ আর এইচ, বুঝছো? এখন যদি এরকম হয়, দুইজনে যেহেতু হাইড্রোজেন, দুইজনে শেয়ার করছিল, এবার দুইজনে মন চাইলো ভেঙে যাবো, এই যে ও একটা ইলেকট্রন নিয়ে সরে আসলো, ও আর একটা ইলেকট্রন নিয়ে সরে আসলো, বুঝছো? এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, অর্থাৎ একটা একটা করে ইলেকট্রন থাকবে। ফ্রি রেডিক্যালেও কিন্তু ইলেকট্রন শর্টেজ আছে, কারণ হাইড্রোজেনের একটা থাকলে শান্তি নেই, ওর আর একটা লাগবে। তার মানে ফ্রি রেডিক্যাল মানে কি, সেখানে ইলেকট্রনের শর্টেজ আছে। দুইটা থাকলে সে খুশি হইতো, কিন্তু দেখো ভেঙে যাওয়ার ফলে ওর কাছে একটা, ওর কাছে একটা। ফ্রি রেডিক্যালে ইলেকট্রন কি আছে, ডেফিসিয়েন্ট বা ইলেকট্রন কম আছে, ইলেকট্রনের শর্টেজ আছে। এই প্রথমে একটা পাই বন্ধন, তারপরে দেখছি সিগমা বন্ধন, তারপর একটা ফ্রি রেডিক্যাল, এই কেসে রেজোনেন্স হইতে পারে। 4 নাম্বার কেসটা হচ্ছে ভাইয়া ফ্রি লোন। রেডিক্যাল হবে তখন কি মানে যখন বন্ধন ভাঙবে তখন কি ওই মৌল দুটার নিজস্ব যে বন্ধন দান করছিল ওইটা নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওইটা নিয়ে আসবে, ওরা যে এই দুইটা নিয়ে শেয়ার করছিল ওইটা নিয়ে চলে আসবে। আর লোন পেয়ার কি, লোন পেয়ার হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন,
ওই যে যেমন অক্সিজেন, মনে করো সাপোজ H2O, তোমরা ভালো করে দেখো যে H2O, এখানে অক্সিজেনের আমরা জানি অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করো, নাইট্রোজেন অক্সিজেন 1s2 2s2 2p4, তাই না? এখন দেখো এখানে অক্সিজেনের দুইটা ইলেকট্রন শেয়ার করেছে, কিন্তু লাস্ট অরবিটাল ইলেকট্রন আছে কয়টা দেখো তো ঝুমুর, 2s2 2p4, টোটাল 6টা ইলেকট্রন আছে অক্সিজেনের লাস্ট শেলে, কিন্তু হাইড্রোজেনের সাথে কয়টা শেয়ার করেছে, যেহেতু দুইটা হাইড্রোজেন আছে তার মানে দুইটা ইলেকট্রন শেয়ার করেছে, তার মানে এইভাবে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে এখানে একটা অক্সিজেন শেয়ার করেছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে অক্সিজেন এখানে হাইড্রোজেন, তারপর দুইটা যদি শেয়ার করে বাদ বাকি এখনো 4টা পড়ে আছে না, এই 4টা হচ্ছে এই দেখো এখানে আছে। এই যে 4টা যে পড়ে আছে এটা হচ্ছে লোন পেয়ার, বুঝছো? এটা হচ্ছে লোন পেয়ার, অর্থাৎ বন্ধনে অংশগ্রহণ করেনি। আর এই গুলো হচ্ছে বন্ড পেয়ার, মানে বন্ধনে অংশগ্রহণ করেছে। লোন পেয়ার মানে যে ইলেকট্রন গুলো বন্ধনে অংশগ্রহণ করে না, অর্থাৎ এরকম অবস্থায় থাকে, মুক্ত অবস্থায়। আর এইগুলো হচ্ছে বন্ড পেয়ার, বন্ধন জোড় ইলেকট্রন। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। আর আরেকটা কেস আছে পাই সিগমা পাই, অর্থাৎ একটা পাই বন্ধন থাকবে, তারপর একটা সিগমা বন্ধন থাকবে, তারপর একটা পাই বন্ধন থাকবে। এই কেসেও আমরা রেজোনেন্স দেখতে পারবো। আর একটা আছে 5 নাম্বার, পাই সিগমা পজিটিভ, যেটা মনে হয় সরি সরি লোন পেয়ার সিগমা পজিটিভ, পাই তো না, লোন পেয়ার, এলপি দিয়ে লিখলাম, হ্যাঁ, লোন পেয়ার সিগমা পজিটিভ। এই 5টা কেস, এগুলো মুখস্থ করার কিছু নেই, আমরা এই কেসগুলো চোখে পড়লে আমরা সেখানে রেজোনেন্স ঘটাইতে পারবো। ঠিক আছে, পাই সিগমা পজিটিভ যদি হয়, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা ফ্রি রেডিকেল, পাই সিগমা পাই লোন পেয়ার সিগমা পজিটিভ, মানে পজিটিভ বলতে পজিটিভ আয়ন, বুঝছো? পজিটিভ বলতে পজিটিভ আয়ন অথবা ভ্যাকেন্ট অরবিটাল, লোন পেয়ার সিগমা পজিটিভ। এগুলো উদাহরণে যায় আরো ক্লিয়ার হবে। এই কয়টা যদি লেখা হয়ে থাকে, এবার আমরা পাই সিগমা পজিটিভ দিয়ে শুরু করি। আস্তে আস্তে আমরা একটু একটু দেখো, তোমরাই পারবা, একেবারে সহজ। দেখো প্রথমে আমরা শুরু করলাম পাই সিগমা পজিটিভ। ওকে, প্রথম যে উদাহরণ আমি দেখাইছিলাম মনে আছে কিনা তোমাদের, ওইটা দিয়ে শুরু করি, যেহেতু এটা একটু আগে দেখাইছি। এই দেখো, এটা একটা যৌগ, এটা কিভাবে তৈরি হইলো, ওই যে ক্লোরিন ইলেকট্রন নিজের কাছে সরাই নিয়ে একে প্লাস দিয়ে চলে গেছে। এটা কিভাবে তৈরি হলো, এটা হচ্ছে তোমার বোঝার স্বার্থে, তোমার জানার আগ্রহের কারণে, কারণ এখানে আসলে এটা কোনো দরকারই নেই। এবার দেখো, এই যে পাই বন্ধন দেখতে পাচ্ছ, এই সেই পাই, এই যে সিগমা বন্ধন, এই সেই সিগমা, আর এই সেই পজিটিভ চার্জ। তিনটা জিনিস আমি এখানে পাচ্ছি, এই যে পাই বন্ধন, এই সিগমা বন্ধন, এই পজিটিভ চার্জ। তার মানে এখানে রেজোনেন্স পসিবল। কিভাবে পসিবল? একদম সহজ। কি করবা, যেখানে পাই বন্ধন আছে সেটা ভেঙে দিবা। তাহলে পাই বন্ধন এখন যেই দিকে শর্টেজ আছে ইলেকট্রনের সেই দিকে দিবা। দেখো এখানে পজিটিভ চার্জ আছে, অর্থাৎ এই জায়গায় এই পাশটায় পজিটিভ চার্জ আছে, মানে এখানে ইলেকট্রনের শর্টেজ আছে। আর এখানে পাই বন্ধন মানে কি, এখানে ইলেকট্রন আছে, ও এখানে চলে আসবে। যখনই এখানে চলে আসবে তখনই এর কাছে তো আবার ইলেকট্রনের শর্টেজ হবে, তার মানে এখানে পজিটিভ হয়ে যাবে। তার মানে এইভাবে একটা দাগ দিবা সুন্দর করে। এর আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে CH2 CH ডাবল বন্ড CH2, আর এই জায়গায় সেই পজিটিভ চার্জটা চলে আসবে। বুঝতে পেরেছেন? এইভাবে এটা রেজোনেটিং স্ট্রাকচার টাকায় ফেলবে। এবার এর ওভারঅল হাইব্রিড গঠনটা কি? হাইব্রিড অর্থাৎ যেখানে যেখানে রেজোনেন্স হয়েছে বা যেখানে যেখানে চার্জ হয়েছে, এর ওভারঅল ওই গঠনটা আমি লিখবো। কিভাবে লিখবো দেখো, CH2 CH CH2, এটা সুন্দর মতো লিখে নিলে। এবার দেখো যেইগুলো চেঞ্জ হচ্ছে সেখানেই কিন্তু ডট ডট দিবা, মনে রাখে। এখানে দেখো প্রথমে এখানে দ্বিবন্ধন ছিল, তারপর ওখানে চলে গেছে, অর্থাৎ প্রথমে ছিল এখানে, তারপরে এখানে, এই, ঠিক আছে। আর পজিটিভ চার্জ প্রথমে ছিল এখানে, তারপরে আসছে এখানে, তার মানে একবার এখানে একবার এখানে। বুঝেছেন? বলেন, পাই সিগমা পজিটিভ কিভাবে হয়েছে বুঝতে পেরেছেন? ওকে, যদি বুঝে থাকেন তাহলে এবার আরো একটা দেখি আমরা, একদম সহজ, ট্রাস্ট মি। এবার দেখো,
এটা পরীক্ষায় আসে, আমাদের বইয়েতে তাই আসছিল, এই স্ট্রাকচার গঠন করা, রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করা। আচ্ছা, এবার আপনারা দেখেন, আমি আরেকটাও বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে পাই, এটা কি বন্ধন? দেখো, ডাবল বন্ড থাকা মানে সেখানে পাই আছে। এটা কি সিগমা, আর উপরে দেখো একটা পজিটিভ চার্জ, পাই সিগমা পজিটিভ। আর এটা একটা সেই বেনজিন স্ট্রাকচারের মতো আর কি একটা কাঠামো, হ্যাঁ। তার মানে এখানেও কি সম্ভব? রেজোনেন্স সম্ভব, তাই তো? কিভাবে সম্ভব দেখো তো। আমি বলেছি যেখানে শর্টেজ আছে সেখানে দিয়ে দাও। তাহলে এখানে ডাবল বন্ড ছিল, এই যে ইলেকট্রন, এখানে পাই বন্ধন আছে, সে এই জায়গায় দিয়ে দিবে, এই জায়গায় দিয়ে দিবে। তাহলে কি এই পজিটিভ চার্জটা থাকবে বলো? এই পজিটিভ চার্জ কিন্তু থাকবে না। কারণ কি, ও ওখানে ইলেকট্রন পেয়ে গেছে। আর এ তো হচ্ছে এই জায়গায় যে কার্বনটা আছে, এখানে থাকাও যা, এই বন্ধনটা এখানে থাকাও যা এর কাছে, এখানে থাকাও তাই ওর কাছে। তার মানে ও কোনো চেঞ্জ হবে না। কিন্তু এই বন্ধনটা এখানে চলে আসলে এর আবার শর্টেজ দেখা দেবে। তার মানে এর রেজোনেটিং স্ট্রাকচারটা হচ্ছে এরকম। দেখো, এখানে চলে আসলো, আর যে এখানে চলে আসছে এই কার্বনের কাছে, দেখো দুই কেসের ক্ষেত্রে সেম, যে ও দুই জায়গায় সেম ভাবে শেয়ার করতে পারছে। আর এই পজিটিভ চার্জটা চলে গেছে কারণ এখানে ইলেকট্রনটা শিফট হয়ে গেছে, পাই বন্ধনটা এই জায়গায় হবে পজিটিভ। কারণ এই জায়গায় হচ্ছে আমার শর্টেজ দেখা দিয়েছে, এখানে আগে ছিল দেখো, এখানে নেই। বুঝতে পেরেছেন? তার মানে এই দুইটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। আর এর হাইব্রিড গঠনটা কি হবে দেখেন, এই, তার মানে এখানে একটা ডেল্টা প্লাস হওয়ার সুযোগ আছে, এখানে একটা ডেল্টা প্লাস হওয়ার সুযোগ আছে। আর পাই বন্ধন দুইটা কার ভিতরে ঘোরাফেরা করছে দেখো, এখান থেকে এই পর্যন্ত। তার মানে এই ডট 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 ডট। ক্লিয়ার? বলেন। এটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। এটা কি বুঝতে পেরেছেন যে কেন পজিটিভটা এখানে হলো না? কারণ এখানে দেখো, এখানে দ্বিবন্ধন থাকা যা, এখানে দ্বিবন্ধন থাকা, এর সাপেক্ষে সেই একই ব্যাপার, এর সাপেক্ষে সেই একই ব্যাপার, এখানে দ্বিবন্ধন আর এখানে দ্বিবন্ধন, কারণ উভয়ের ক্ষেত্রে সে দুইটা করেই পাচ্ছে। কিন্তু এখানে যেই চলে গেছে এখানে পজিটিভ, আবার এখানে যখন ছিল না এখানে পজিটিভ। এই পাই সিগমা পজিটিভ। আমরা আরো অনেকগুলো উদাহরণ দেখবো, সমস্যা নেই। এই পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, ফারিহা আর ফাতিমা, তোমরা দুইজন, তোমাদের তো রেসপন্স দেখছি না, একটু জানাও। আচ্ছা, ফাতিমা বুঝতে পারছে, একটু জানাও তাইলে আমার জন্য একটু ভালো হয়। আচ্ছা, এই পর্যন্ত যদি ঠিক থাকে আমরা আরেকটা অপশনে যাই। আচ্ছা, এটা তোমরা একটু খাতায় চেষ্টা করো দেখি কিভাবে হবে। দেখো পারবা, আমি আঁকাই দিচ্ছি। দেখো, প্রথম প্রথম তো, দেখো সেম ক্রাইটেরিয়া এখানে আমি দেখতে পাচ্ছি। দেখো পাই সিগমা পজিটিভ, পাই সিগমা বন্ধন, আর এই যে পজিটিভ চার্জ, তার মানে এখানে রেজোনেন্স সম্ভব। তাহলে কিভাবে সম্ভব একটু আঁকাই ফেলো। তাহলে এই পাইটা কোথায় চলে যাবে বলতো? এইভাবে দেখাই দিতে হয় ছবি আঁকানোর সময়, অবশ্যই এভাবে তীর দিয়ে দিয়ে দেখাবা তোমরা যে কিভাবে কোথায় যাচ্ছে। তাহলে এখানে চলে আসলো, এই পজিটিভ চার্জ এখানে থাকলো না, পজিটিভ চার্জ এখানে চলে আসলো। এবার দেখো এই যে ডাবল বন্ড এখানে আছে, এই থাকে। এবার তোমরা আরো একটা কি, তোমরাই বলো যে এই স্ট্রাকচারে আরো একটা পাই সিগমা পজিটিভ দেখতে পাচ্ছ নতুন। দেখো এই যে পাই আর এই সিগমা এই পজিটিভ, এই জায়গায় আবার আমি দেখতে পাচ্ছি যে রেজোনেন্স পসিবল, পাই সিগমা পজিটিভ। তার মানে আবার একটা হবে। আচ্ছা, আমি পাশেই করি, এই এখানে দিলাম, উপরে উপরের মতো থাকলো, উপরে এটা এরকম এরকম থাকলো। এবার দেখো এটা কোথায় চলে যাবে বলো তো? এখানে চলে আসবে, এই পাই বন্ধনটা এখানে চলে আসবে। ওই যে পজিটিভ চার্জ যেখানে কম আছে বা ডেফিসিয়েন্ট পজিটিভ চার্জ কম আছে সেখানে চলে যাবে। তার মানে এটা এখানে চলে আসলো।
তাহলে এর কাছে তো কোনো ফারাক নাহি পারতা, যে এখানে থাকাও যায় এখানে থাকাও তাই ওর কাছে দ্বিবন্ধনটা, কিন্তু এর তো আবার সমস্যা, কারণ এর কাছে এক দ্বিবন্ধন ছিল, এ আরামে ছিল, এর কাছ থেকে সরে গেছে, তার মানে এখানে পজিটিভ চার্জ এসেছে। এই আরেকটা জিনিস মাথায় রাখবা, রেজোনেটিং স্ট্রাকচার আঁকার সময় ওভারঅল প্রত্যেকটা যৌগের চার্জ যেন একই থাকে। রেজোনেটিং স্ট্রাকচার আঁকার সময় ওভারঅল চার্জ প্রত্যেকটা যেন একই থাকে। দেখো এখানে একটা ওভারঅল চার্জ পজিটিভ ছিল, এই ক্ষেত্রে একটা ওভারঅল চার্জ পজিটিভ আছে, এই ক্ষেত্রে ওভারঅল একটা চার্জ পজিটিভ আছে, তার মানে তোমার রেজোনেটিং স্ট্রাকচার ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো তো আর হয় কিনা, দেখো পজিটিভ সিগমা সিগমা, পজিটিভ সিগমা সিগমা, আর সম্ভব হচ্ছে না, তার মানে আমার এই তিনটাই পসিবল রেজোনেটিং স্ট্রাকচার, বুঝছো? তাহলে এর হাইব্রিডটা দেখো কিভাবে হবে, অনেক সহজ, এর মাথা খাটাবা আর করবা। দেখো পজিটিভ চার্জ কোথায় কোথায় হচ্ছে আগে সেখান থেকে দেখি। এটা ডেল্টা প্লাস, এই যে এখানে ডেল্টা প্লাস, আর এখানে ডেল্টা প্লাস, এই। আর দ্বিবন্ধন কোথায় কোথায় আছে দেখো তো, দ্বিবন্ধন কোন কোন জায়গায় থাকা পসিবল, এই যে এখানে ছিল, এখানে ছিল, তারপরে এক সময় দেখছি এখানে আছে, তারপরে এক সময় এখানে আছে, এই। আবার প্রথম কেসে আবার এখানেও ছিল, এই। তাহলে প্রথম কেসে দেখছি এখানে আর এখানে, এই যে এইটা এইটা, এই কেসে দেখছি এখানে আর এখানে, তার মানে এইটা আর এইটাই তো এইটা। আর এই দুইটাই দেখো কখনো দ্বিবন্ধন আসেনি, এই যে এই পাশে আর এই পাশে, এই দুই পাশটায় দেখো এই তিনটা গঠনের ভিতরে কখনোই দ্বিবন্ধন আসেনি, আমি ওখানে আবার ডট ডট দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই যে এটা আঁকাইলাম, এটা আঁকায় কি লাভ হচ্ছে আমার, বলো তো? কি লাভ হচ্ছে? এখানে লাভ হচ্ছে একটাই, মনে করো যখন একটা যৌগ আসবে, মনে করো নেগেটিভ একটা যৌগ আমি, মানে মৌল, সাপোজ নেগেটিভ একটা অ্যাটম বলতে পারো বা আয়ন, নেগেটিভ আয়ন এখানে এসে যুক্ত হবে, দেখি দেখি তোমরাই বলো যে নেগেটিভ আয়ন আসলে কোন কোন পজিশনে এরা যুক্ত হতে পারবে আর কোন কোন পজিশনে যুক্ত হতে পারবে না, ওই নেগেটিভ আয়ন আসলে বলো, ওই নেগেটিভ আয়নটা আসলে এই যৌগের কোন কোন পজিশনে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, বলো। একটা নেগেটিভ আয়ন আসবে, সেই নেগেটিভ আয়নটা এই যৌগের বা এই যৌগগুলোর কোন কোন পজিশনে এসে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল, বলো, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, তাড়াতাড়ি। ভাইয়া দ্বিবন্ধনের ওই জায়গাগুলোতে। হ্যাঁ, তার মানে যেখানে যেখানে ডেল্টা প্লাস আছে, এটা হচ্ছে সহজ কথা, যে যেখানে যেখানে ডেল্টা প্লাস হয়েছে বা পজিটিভ চার্জ তৈরি হয়েছে, ওই পজিটিভ চার্জ স্থানগুলোই নেগেটিভ চার্জ এসে যুক্ত হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই তো ধনাত্মক আয়নের সাথে, সাবাস। তার মানে যেখানে যেখানে ওই যে পজিটিভ চার্জটা তৈরি হচ্ছে না, ওই জায়গাগুলো নেগেটিভ আর সাথে যুক্ত হবে। তাহলে এই পজিশনে যুক্ত হতে পারবে কখনো? এই দুইটা পজিশনে কখনোই যুক্ত হতে পারবে না, কারণ ওখানে পজিটিভ চার্জ নেই। ঠিক আছে, আর একটা জিনিস লিখে রাখো, যে যৌগের রেজোনেটিং স্ট্রাকচার বেশি, সেই যৌগ তত বেশি স্থায়ী বা স্টেবল, সেই যৌগ তত বেশি স্টেবল। ঠিক আছে, যে যৌগের রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি সেই যৌগ তত বেশি স্টেবল। আচ্ছা, এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, আমরা আরেকটা পাই সিগমা পজিটিভটা দেখে শেষ করে দিই, তারপর আমরা পরেরটায় যাব। আমরা এই লিঙ্কটা পর্যন্ত, ও আল্লাহ, 10 মিনিট আছে। আচ্ছা, পাই সিগমা পজিটিভ দিয়ে শেষ করবো আমরা। হ্যাঁ, আরেকটা উদাহরণ আছে পাই সিগমা পজিটিভ, ওইটা শেষ, আর বাদ বাকি যে তিনটা আছে সামনের ক্লাসে দেখবো, আমাদের বেশি কষ্ট দেবো না। আচ্ছা, আরেকটা দেখি। এই, ঠিক আছে, এটা আমার মেইন স্ট্রাকচার। এখন দেখো শুরু করি। দেখো প্রথমেই আমি দেখতে পাচ্ছি এই যে পাই, পাই, এই যে সিগমা, এই দেখো উপরে পজিটিভ, পাই সিগমা পজিটিভ,
পাই সিগমা পজিটিভ, তার মানে এই পাই ইলেকট্রনটা এই সিগমার এখানে দিয়ে দেবে, ওই পজিটিভ চার্জটা পূরণ হয়ে যাবে। তার মানে এখানে ডাবল বন্ড হয়ে যাবে। কারণ কি, এই যে আমি দেখাই দিচ্ছি, এই তীর দিয়ে এখানে চলে আসছে। আর যখন ওখানে চলে গেছে তখন আর এই পজিটিভ চার্জ থাকবে বলো? পজিটিভ আয়ন তো আর থাকবে না। কারণ হচ্ছে এখানে ডাবল বন্ড দিয়ে দিয়েছি, তার মানে এখানে CH2, দেখো সবার হাত ফিল আপ হয়ে গেছে, এখানে পজিটিভ চার্জ আর নেই। এখানে এইরকম রেখে দিলাম। আর এখান থেকে যেহেতু চলে গেছে, দেখো এই কার্বনের কাছে এই যে পাই বন্ধনটা এখানে থাকাও যা, এই কার্বনের কাছে এই পাই বন্ধনটা এখানে থাকা সেই একই ব্যাপার। কারণ উভয়ের ক্ষেত্রেই ওর কাছ দিয়ে শেয়ার হচ্ছে, এবার ওখানে পজিটিভ নেগেটিভ কিচ্ছু দেওয়ার দরকার নেই। কিন্তু এখানে দেখো তো, আগে এখানে দ্বিবন্ধন ছিল কিন্তু এখন আর নেই, তার মানে এই জায়গায় পজিটিভ চার্জটা শিফট হবে। ঠিক আছে, এবার আবার দেখো পাই সিগমা পজিটিভ, এই দেখো পাই বন্ধন সিগমা বন্ধন, আর এই যে পজিটিভ আয়ন পাই সিগমা পজিটিভ, তার মানে এখানেও রেজোনেন্স পসিবল। কিভাবে? এই যে পাইটা এখানে চলে আসবে, তাহলে উপরে এরকম থাকলো সুন্দর করে, থাকার পর এই যে এখানে চলে আসছে এটা, আর এইটা এখানে আছে, আসলে থাকার মতো থাকুক। এবার দেখো যখনই এখানে চলে আসছে তখন আর এই পজিটিভ থাকবে না, তাহলে এই কার্বনের কাছে আবার সেই একই ব্যাপার। দেখো এই কার্বনের কাছে এখানে দ্বিবন্ধন থাকা যা, এখানে থাকাও তাই। এই কার্বনের কাছে এখানে আছে, এখানে ছিল, তার মানে ওই কার্বনের কোনো ফারাক পড়ে না, কিন্তু এই জায়গার এর সমস্যা আছে। এর কি দেখো এখানে ছিল, এখানে নাই, তার মানে এখানে পজিটিভ চলে আসে। এই এবার আবার দেখো এই যে পাই বন্ধন সিগমা বন্ধন পজিটিভ, পাই সিগমা পজিটিভ, তার মানে আবার হবে। তাহলে এই পাই বন্ধনটা কোথায় আসবে? এখানে আসবে। আবার আঁকাও ডাবল বন্ড CH2 এখানে থাকলে উপরে সুন্দর মতো করে, এখানে এটা আছে, আর এটাকে এখানে দিয়ে দিছে। তার মানে এবার দেখো এই বন্ধনটা যদি এখানে চলে আসে, তার মানে এর কাছে পজিটিভ যার কাছ থেকে চলে আসবে তার উপরেরটা সবসময় মাথায় রাখবা। দেখো এখান থেকে এটা এখানে চলে আসছে, তার মানে এই জায়গাটাই পজিটিভ, এই পজিটিভ। ঠিক আছে, আবার দেখো, দেখো এই যে পাই বন্ধন পাই সিগমা, এই যে সিগমা এই পজিটিভ, আবার দেখতে পাচ্ছি না আমরা পাই সিগমা পজিটিভ, তার মানে আবার হবে। আবার হয়, এবার কি হবে দেখো তো, এটা এখানে থাকলো, এটা এখানে থাকলো, এটা এখানে চলে আসলো। আর CH2 এই দ্বিবন্ধন যেহেতু এখানে চলে আসছে, এখন সেই পাই বন্ধনটা আবার সেই পজিটিভ পজিটিভের কাছে ফিরে গেল, শেষ। দেখো তো, ওই মুহূর্তে আমরা দেখবো যে এটার ভিতরের স্ট্রাকচারটা অল্টারনেট হয়ে গেছে, সেই মুহূর্তে আমি থামাই দেবো যে আর কোনো স্ট্রাকচার সম্ভব না। দেখো এখানে ছিল, এই জায়গায় ভালো করে খেয়াল করো, এখানে ছিল, এটা চলে আসছে এখানে। এই যে এখানে ছিল একটা ঘূর্ণন খেয়েছে, আর কিচ্ছু না। এই যে দ্বিবন্ধনটা এখানে ছিল, চলে আসবে এখানে, দেখো তো এখানে ছিল চলে আসছে এখানে, দ্বিবন্ধনটা এখানে ছিল চলে আসছে এখানে, এই দেখো এখানে চলে আসছে। তারপর সম্পূর্ণটা একটা ঘূর্ণন খেয়েছে, এই যে এতগুলো স্ট্রাকচার দিয়ে এই জায়গায় কি সমাপ্ত হয়েছে। এবং তুমি খেয়াল করো প্রত্যেকটা একটা করে পজিটিভ চার্জ আছে, কোনো চার্জের কোনো হেরফের হয়নি, এখানেও একটা পজিটিভ, এখানেও একটা একটা পজিটিভ, এখানেও একটা পজিটিভ, এখানেও একটা পজিটিভ, এখানেও একটা পজিটিভ। ওভারঅল স্ট্রাকচারটা এরকম। তাহলে এর হাইব্রিড স্ট্রাকচারটা কিরকম হবে? এর হাইব্রিডটা দেখো কোন কোন পজিশনে পজিটিভ হতে পারে, আগে সেটা দেখবো আমরা। উপরে হতে পারে বন্ড CH2 দিলাম, উপরে ডেল্টা প্লাস হতে পারে, এই যে এখানে হতে পারে ডেল্টা প্লাস, এই নিচে হতে পারে ডেল্টা প্লাস, এই যে মাথায় হতে পারে ডেল্টা প্লাস। এই চার জায়গায় ডেল্টা প্লাস সম্ভব। আর দ্বিবন্ধনটা দেখো প্রত্যেকটা পজিশনে পসিবল, এখানে এখানে এখানে, মানে 6টা জায়গায় পসিবল, তার মানে একবারে গোল্লা দিয়ে দিবা। যখন 6টা জায়গায় পসিবল হবে এই গোল দিয়ে ডট ডট ডট, মানে 6 জায়গায় থাকতে পারে দ্বিবন্ধনটা। আর ডেল্টা প্লাস এখানে, আরেক জায়গায় আছে কিন্তু, এই যে এখানে, এই যে CH2 এর সাথে এখানে হয়তো দেখা যাচ্ছে না, একটু বড় করে দেখা দাও, এই 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 যে এখানেও থাকতে পারে। আর এখানে CH2, এখানেও ডেল্টা প্লাস। ঠিক আছে, এটা ছিল হাইব্রিড স্ট্রাকচার। এই বলেন তো আজকে এই পর্যন্তই, এখন তোমরা বলো।